আনুষ্ঠানিকভাবে 2019 সালে যাত্রা শুরু করে। প্রাতিষ্ঠানিকভাবে গবেষণা, পাঠচক্র, রচনা, ছবি ও চলচ্চিত্র প্রদর্শনী করে ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চায় উদ্বুদ্ধ করা এই ক্লাবের লক্ষ্য। আমাদের জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের গুরুত্ব যে ছাত্রছাত্রীরা উপলব্ধি করতে পারে এবং মুক্তিযুদ্ধের চেতনা পরবর্তী প্রজন্মগুলোর মধ্যে ছড়িয়ে দিতে পারে, সেটাই আমাদের উদ্দেশ্য। আগামী শনিবার 15ই আগস্ট 2020 বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী সামনে রেখে ইউল্যাব 1971 ইতিহাস ক্লাবের আয়োজনে শেখ মুজিব এ মিরর অফ 1971 শিরোনামে আলোচনা করার জন্য আজকে আমাদের মাঝে আছেন বরেণ্য ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক আহসান চৌধুরী। যিনি একাধারে একজন সাহিত্যিক ও সাংবাদিক। আজকে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর হক, অধ্যাপক ডক্টর শাহনাজ হুসনে জাহান, প্রধান, জেনারেল এডুকেশন ডিপার্টমেন্ট, ইউল্যাব, আফসানা আঞ্জুম, উপদেষ্টা, 1971 ইতিহাস ক্লাব এবং ইউল্যাবের অন্যান্য শিক্ষকবৃন্দ। আমি অরুণাভ দাস, সভাপতি, 1971 ইতিহাস ক্লাব। আপনাদের সবাইকে ইউল্যাব 1971 ইতিহাস ক্লাবের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। পৃথিবীতে যুগে যুগে বিভিন্ন দেশে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটেছে যারা জাতির দুর্দিনে এগিয়ে এসেছেন, হাল ধরার জন্য যাদের চরিত্র ও আদর্শ জাতিকে অনুপ্রাণিত করেছে। এমনই একজন মহামানব হলেন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আজীবন লড়াই সংগ্রাম করেছেন, সয়েছেন অপরিসীম দুঃখ কষ্ট, বরণ করেছেন কারাভোগ। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়েই আপামর জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার রক্তিম সূর্য। লক্ষ শহীদ ও 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন দেশ, একটি নস্য মানচিত্র। আমরা পেয়েছি নিজের ভূমিতে নিজের মতো করে চলার, বলার এবং জীবন গড়ার অধিকার ও স্বাধীনতা। তিনি ন্যায্য অধিকার আদায় করার জন্য দীর্ঘ 23 বছর সংগ্রাম করেছেন পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। সেই মহান নেতাকেই কিনা স্বাধীন দেশে হত্যা করা হলো অন্যায়ভাবে, তস্করের মতো। একটি নতুন জাতির স্রষ্টা, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু আজ শহরে নেই, কিন্তু আছে তার আদর্শ, আছে তার ব্যক্তিত্ব ও আন্তরিকতার পরিচয়। তিনি চিরকাল অমর হয়ে থাকবেন কোটি কোটি বাঙালির প্রাণে। ইউল্যাব 1971 ইতিহাস ক্লাব বাংলা জাতির এই মহামানবকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছে। অনুষ্ঠানের এই পর্যায়ে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক ডক্টর HM জহুরুল হক স্যারকে অনুরোধ করব তার উদ্বোধনী ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ। আপনি অনুমতি ক্রমে শুরু করলাম তাহলে একটু কি আসছে, প্লিজ, অফ কোর্স। তো যেটা বলতে যাচ্ছিলাম, আমাদের শিক্ষার্থীরা আছে। আজকে আমরা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের মহান নায়ক, আমাদের এই দেশের যে সৃষ্টির পিছনে যার একমাত্র এবং সবচেয়ে বেশি যার অবদান, যার কারণে আজকে আমরা স্বাধীন রাষ্ট্র, একটা জাতি রাষ্ট্র মুজিবুর রহমানকে আমরা আজকে স্মরণ করছি। অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের শিক্ষার্থীরা ইউল্যাব ইতিহাস ক্লাবের ব্যানারে এটা আয়োজন করছে। তো আমি সমস্ত শিক্ষার্থীদের এই অনুষ্ঠানে অনুরোধ করব যে তোমাদের মাইক্রোফোনটা একটু অফ রাখো। অরুণাভ দাস, তোমার মাইক্রোফোনটা একটু অফ রাখো, বন্ধ রাখো, তাহলে কথাগুলো শোনা যাবে ভালো। নাহলে সাউন্ড আসলে আমার কথা শুনতে পাবে না। আজকের এই অনুষ্ঠানে আমি একটা কথা বলছি, আমাদের ছোট্ট বন্ধুরা তোমরা আছো, বঙ্গবন্ধুকে নিয়ে যারা আমরা রাজনীতি করি বা কেউ ডিপ্লোমেসি করে, অনেকে যে বঙ্গবন্ধুকে এড়িয়ে যেতে চায়, আমি আসলে সেই ধরনের লোকদেরকে অপছন্দ শুধু করি না, তার থেকে বেশি কিছু করি, চরম অপছন্দ করি। কারণ এ লোক তার যে আমার একটা পরিবারের সদস্য, আমি যদি আমার আজকে আমি একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আছি, আজকে আমি PhD ডিগ্রি করেছি, এর পিছনে কারো না কারো অবদান আছে আমার বাবা, আমার মায়ের। আমার বাবা যদিও PhD করেনি, কিন্তু তার অবদানের কারণে আজকে তার
অবদানের কারণে আজকে আমি এই অবস্থায় এসেছি। অনুরূপ ভাবে তুমি যদি আমাকে প্রশ্ন করো, তোমরা কি আমাদের স্যার ফজলে হাসান আবেদের নাম শুনেছো? তোমরা কি স্যার ফজলে হাসান আবেদের নাম শুনেছে কেউ? জি স্যার, শুনেছি স্যার। জি স্যার। বলো তো কে? জি স্যার। ব্র্যাকের প্রতিষ্ঠাতা। জি স্যার। ব্র্যাকের প্রতিষ্ঠাতা। তা আজকে যদি আমরা তাকে অস্বীকার করি, সেটা চরম বেইমানি হবে না? স্যার ফজলে হাসান আবেদ না থাকলে আজকে ব্র্যাক নামের একটা বিশ্ববিখ্যাত এনজিও সৃষ্টি হতো না, ব্র্যাক বিশ্ববিদ্যালয় হতো না, আর অনেক কিছু হতো না। বুঝতে পেরেছো? তোমরা কি ভ্যাকসিনকোর নাম শুনেছো? ভ্যাকসিনকো গ্রুপ? জি স্যার। জি স্যার, শুনেছি স্যার। সালমান এফ রহমান। তো সালমান এফ রহমান না থাকলে ভ্যাকসিনকো গ্রুপ হতো না। তারপর তোমরা কি স্কয়ার গ্রুপের নাম শুনেছো না? জি স্যার। আছে জানো? স্যামসুং চৌধুরী, রঞ্জন চৌধুরী বাবা। তো এইভাবে প্রত্যেকটা সৃষ্টির পিছনে কারো না কারো অবদান থাকে, এমনিতে কিছু হয় না। আমাদের ইউল্যাবের প্রতিষ্ঠাতা হচ্ছে কাজী শাহেদ আহমেদ। কাজী শাহেদ আহমেদ না থাকলে এই বিশ্ববিদ্যালয় সৃষ্টি হতো না, জানো? সবকিছুর পিছনে একটা বড় কারণ থাকে, কারো না কারো অবদান থাকে। তোমরা যে আজকে এই বিশ্ববিদ্যালয়ে এসেছো, তার পিছনেও তোমার বাবা মায়ের অবদান আছে। অনুরূপ ভাবে আমরা যে আজকে বাঙালি জাতি এবং বাংলাদেশের নাগরিক, একটা স্বাধীন দেশের নাগরিক, স্বাধীন রাষ্ট্রের নাগরিক, এর পিছনে কার অবদান আছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সুতরাং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমার মনে হয় বাংলাদেশ হতো না। আমরা যদি একটু উল্টা ভাবে প্রশ্ন করি, বঙ্গবন্ধু না থাকলে কি হতো না, কি হতো তখন? বাংলাদেশ পেতাম না। বাংলাদেশ না হলে কি হতো? আমাদের দেশে ক্ষুধা দারিদ্র থাকতো, আমরা না খেয়ে থাকতাম, এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান পেতাম না, আমাদের চাকরি হতো না, আমরা এত মানুষ বিদেশে যেতে পারতাম না, আমরা এত বড় বড় ডিসি স্যার, প্রভিসি স্যার, আমরা সচিব সাহেব, প্রফেসর সাহেব, আমরা কেউ কিছু হতে পারতাম না। জানো, পৃথিবীতে এখনো অনেক জাতি সংগ্রাম করছে স্বাধীনতার জন্য, হচ্ছে না স্বাধীন। প্যালেস্টাইন তো এখনো স্বাধীন হয়নি। একজন নেতা না থাকলে হয় না। সুতরাং এই লোকটার কারণে আজকে আমরা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক। সেই দেশটার পক্ষ থেকে, এই দেশের নাগরিক হিসেবে বঙ্গবন্ধুর প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত। আমার একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে বলি। আফসান ভাই, আপনার মাইক্রোফোনটা একটু অফ করবেন? মাইক্রোফোনটা একটু অফ করবেন? আচ্ছা 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 আচ্ছা। আশা করি জি, এবার মনে হয় অফ হয়েছে, এবার সবাই শুনতে পাচ্ছে। জি, এখন তোমাদের একটা ছোট্ট কথা বলি। এখানে আমাদের আফসান স্যার আছেন। আফসান স্যার হচ্ছে আমার অনেক শ্রদ্ধেয়, অনেক শ্রদ্ধেয় একজন বিজ্ঞ এবং ইতিহাসবিদ। তার কাছ থেকে অনেক কিছু তোমরা শুনবে। আমি আমার বাবার কাছ থেকে শোনা গল্প এবং ছোট্টবেলায় আমি সামান্য কিছু দেখেছি। আফসান স্যারের কাছে তোমরা জিজ্ঞেস করা, সে বলতে পারবে স্বাধীনতার আগে আমাদের মাত্র 7 কোটি লোক ছিল, বা 7.5 কোটির মতো ছিল স্বাধীন হওয়ার আগে, মাত্র 7.5 কোটি। আর এখন আমরা 17 কোটি। 7.5 কোটি লোক ছিলাম, এর থেকে অনেক বেশি ধানি জমি ছিল, অনেক বেশি আমাদের ফসলি জমি ছিল। তারপরে আমরা না খেয়ে থাকতাম, একবেলা খেতে পারতো না, না খেয়ে লক্ষ লক্ষ লোক মানুষ মারা যেত। তোমার আমার দাদা, আমাদের বাবার বাবা এবং আমাদের বাবা চাচারা, তারা একটা লুঙ্গি কিনতে পারে না, গামছা পরে, একটা লুঙ্গি ছিল সবার। আর গোসল করার সময় গামছা পরে গোসল করে তারপর আবার ওই লুঙ্গিটা পরতো। জানো, 2টা লুঙ্গি ছিল না কেউ, পায়ে একটা স্যান্ডেল ছিল না, কাঠ দিয়ে খরম বানাতো, খরম, আমি নিজে দেখেছি, খরম বলে এটাকে। আফসান স্যারে বলবে এগুলি। 3 বেলা ভাত খায়, মুরগির মাংস খায় প্রতিদিন। 1 বেলা ভাত বা ম্যাক্সিমাম 2 বেলা হতো। মাংস তো 1 মাস 2 মাস মাংস খাওয়া কি জানো? 1 বছরে মাংসের একটু টুকরা একটা মুরগি দিয়ে বিশাল একটা কড়াইতে রান্না করতো, বাড়ির সবাই মিলে হয়তো একটা টুকরা বা একটা আলু পেতো, এটা বলতো হয়তো মাংস খেয়েছি। তাও 1 বছরে বা
এক মাসে বা 2 মাস বা 6 মাস পরে একবার খেত। স্বাধীনতার আগের দৃশ্য এগুলি। অথচ লোক ছিল মাত্র 7 কোটি। আর এখন 18 কোটি লোক, ধানি জমি কমে গেছে। এখন আমরা প্রতিদিন মাংস খেতে পারি। আমাদের 3টা 4টা লুঙ্গি, প্যান্ট, জুতা 4-5টা করে আমরা প্লেনে করে ঘুরি। এখন আমরা বিভিন্ন রিসোর্টে, আমরা বিভিন্ন দেশে বিভিন্ন রিসোর্টে যাই। এই রিসোর্টে ওই রিসোর্টে আমরা ভ্রমণ করতে যাই। আর বঙ্গবন্ধু কোথায় ঘুরেছে? খুলনা কারাগারে ঘুরেছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার ছিল তার রিসোর্ট। সারাদিন কেন্দ্রীয় কারাগারে ছিল। গোপালগঞ্জ জেলে, খুলনা জেলে, বরিশাল জেলে, কোথায় না ছিল বঙ্গবন্ধু? যে লোকটা 24 বছরের ম্যাক্সিমাম সময় জেলে কাটিয়ে আজকে আমাদেরকে, সে কাটিয়ে গেছে রিসোর্টে, জেলে, আর আমরা থাকি এখন রিসোর্টে। আমরা বড় বড় বাংলোতে থাকি, আমরা সার্কিট হাউসে থাকি, আমরা বিদেশে যাই, আমরা প্লেনে উঠি। ওই লোকটার কারণে আজকে আমরা পারি। তাই সেই লোকটাকে নিয়ে যারা ডিপ্লোম্যাসি করে, যারা তাকে এড়িয়ে চলে, আমি তাকে অপছন্দই করি না, তাদেরকে কিছুটা ঘৃণাও করি, খুবই অপছন্দ করি। এটা আমি বলতে দ্বিধাবোধ করি না। আমার বাবাকে যদি কোনো ভাই বলে যে আমার বাবা অশিক্ষিত ছিল, আমি সেই ভাইকে অপছন্দ করব তো করবোই, ঘৃণাও করবো। স্যার ফজলে হাসান আবেদের কারণে আজকে ব্র্যাক নামের একটা বিশ্ববিখ্যাত এনজিও সৃষ্টি হয়েছে। তার কারণে আজকে আমাদের ব্র্যাক বিশ্ববিদ্যালয় হয়েছে, লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে। তাকে যদি কেউ অস্বীকার করে, আমি তাকে ঘৃণা করবো। কাজী শাহেদ আহমেদের কারণে আজকে ইউল্যাবের মতো একটা সুন্দর বিশ্ববিদ্যালয় হয়েছে। তাকে যদি কেউ অস্বীকার করে, আমি তাকে অপছন্দ করবো এবং ঘৃণা করবো। বঙ্গবন্ধুর কারণে আজকে আমরা, এই যে তুমি আমি এত সুন্দর সুন্দর বিশ্ববিদ্যালয়ে পড়ি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, আমরা ভিসি স্যার হয়েছি, প্রফেসর সাহেব হয়েছি, সচিব সাহেব হয়েছি, এসপি সাহেব হয়েছি, তারপরে আমরা অমুক সাহেব তমুক সাহেব, জাস্ট বঙ্গবন্ধুর কারণে। সেই লোকটাকে আমরা যদি শ্রদ্ধা না করি, তাহলে তো আমরা সুনাগরিক হলাম না, অকৃতজ্ঞ একটা জাতি হলাম। এই ছিল বঙ্গবন্ধু। একবার একটা, আমি কারাগারের রোজ নামটা পড়ছিলাম, সেখানে একবার বঙ্গবন্ধু জেল থেকে বেরোইতো, ছাড়া পেয়ে আবার 2 দিন পর আবার জেলে ঢুকতো। বঙ্গবন্ধু একবার, তাকে খুলনা অ্যারেস্ট করে খুলনা জেলে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ খুলনার কেসটা হয়েছে খুলনার কোর্টে কেস হয়েছে। তো বঙ্গবন্ধু ধরে নিচ্ছে যে সে এখন খুলনা যাওয়ার পথে, হয়তো আর একদিন পরে গেলে ভালো হতো, কারণ তার ওয়াইফ, যাকে বঙ্গবন্ধু রেণু বলে ডাকতো, ফজিলুদ্দিনেসা, তো তার স্ত্রী আর তার বাবা মা বঙ্গবন্ধুকে দেখার জন্য ঢাকায় আসতেছে, আর বঙ্গবন্ধু খুলনা যাচ্ছে। 2টা লঞ্চ পাশাপাশি যাচ্ছে, বঙ্গবন্ধুকে দেখার জন্য তারা আসতেছে, আর বঙ্গবন্ধু আবার খুলনা কারাগারের দিকে রওনা দিচ্ছে। আর একবারের কাহিনী, বঙ্গবন্ধু একটা, ওখানে লেখা আছে, একবার গোপালগঞ্জ কোর্টে হাজিরা দিতে গেছে। সে তো সবসময় কোর্টে কোর্টে ঘুরে বেরিয়েছে, তার কোনো লাইফ ছিল। তখন বঙ্গবন্ধুর স্ত্রী দেখা করতে এসে তার হাত ধরে কেঁদে পড়ছে, কারণ তার স্ত্রীর বাবা মা ছোটবেলায় মারা গিয়েছে। তখন বলছে, আমার তো কেউ নেই, এখন যদি তোমাকেও আমি কখনো না পাই, তোমাকে আমি পাবো না সেটা জানি, জেলে জেলে থাকো, কিন্তু অন্তত বেঁচে থাকো, এই বলে বঙ্গবন্ধু স্ত্রী কেঁদে দিছে। আমি তখন আসলে আমার এত কান্না পাচ্ছিল, যে লোকটা সারা জীবন এক জেল থেকে ছাড়া পেয়ে আর এক জেলে ঢুকছে, তারপর তার কোনো, মানে কোনো, কি ধরনের একটা মানুষ ছিল, কত মহান মানুষ, তার কোনো একটি ক্লান্তি নেই। জেল থেকে বেরোচ্ছে, আবার কেসে দিচ্ছে, আবার জেলে ঢুকছে, তারপরে সে কোনো আপোষ করেনি। না, আমি স্বাধীনতা চাই, আমার বাংলাদেশের পাটের টাকায় তোমরা ইয়ে করো, আমাকে বাংলাদেশের মানুষের অধিকার দিতে হবে, আমার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার দিতে হবে, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতার অধিকার দিতে হবে, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা দিতে হবে, বাংলাদেশের মানুষের রাজনৈতিক স্বাধীনতা দিতে হবে। এটা তো ছিল তার কথা। বঙ্গবন্ধু যদি একটুখানি আপোষ করতো, সে তখন বড় মন্ত্রী হতে পারতো। সে আপোষ করেনি। রফিক স্যার একটা কথা বলে যে, আমাদের সরওয়ার্দী সাহেব আপোষ করেছে, ফজলুল হক আপোষ করেছে, শেরে বাংলায় কি ফজলুল হক, মৌলানা ভাসানী আপোষ করার জন্য, কনফেডারেশন তৈরি করার জন্য ইন্দিরা গান্ধীর সাথে কথা বলছে, যাতে পাকিস্তানের সাথে আপোষ করা যায়। একমাত্র নেতা বঙ্গবন্ধু বলছে না। বঙ্গবন্ধুকে যখন জেলে নিয়ে যায়,
সে তখন কিন্তু সে বঙ্গবন্ধু বলছিল আমি পালাবো না, বাঘের মতো সে ছিল, বলছে আমি পালাবো না, আমি এই দেশে থাকবো, আমি মরলে এই দেশের মানুষের জন্য মরবো, কোনো পালানো নেই, আমি মানে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমি দেশ স্বাধীন করবো। সে পালানি কেন জানো? তাহলে তাকে রাষ্ট্রদ্রোহতার মামলায় তাকে অ্যারেস্ট করে ফাঁসি দেওয়া হতো এবং বলতো সে হচ্ছে গেরিলা যুদ্ধের নেতা। সেই জন্য বঙ্গবন্ধু যে কত মেধাবী ছিল, সে পালায়নি। সে বলছে, এবং তার আগে 7 তারিখে তোমরা জানো 7ই মার্চে সে তো স্বাধীনতার ঘোষণা দিয়ে চলে গেছে, অফিসিয়াল ঘোষণা দিয়েছে 26শে মার্চ, কিন্তু 7ই মার্চ তো সে আনঅফিসিয়াল ঘোষণা দিয়ে গেছে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। আবার কিছু কিছু লোক ঘোষক বলে বঙ্গবন্ধু ঘোষক না, জিয়া রহমান ঘোষক। কত ধরনের মানুষ, কত বোকা, কেউ আমরা বোকা, কেউ জানি না, আবার কেউ হচ্ছে জেনে বেইমান। কত ধরনের বেইমান আমাদের দেশে আছে না? কেউ আছে বোকা। 7ই মার্চ সারা বিশ্বের কাছে পরিষ্কার ভাবে সব ভিডিওটা আছে, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। বঙ্গবন্ধু সবাই তো তোমরা শুনেছো। তারপরে বলে গেছে আমি যদি নাও থাকি তোমরা যার যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়বে। বঙ্গবন্ধু স্বাধীনতার কথা পরিষ্কার ভাবে বলে দিয়েছে, সংগ্রামের কথা বলে গেছে। তারপরে যদি আমরা এই লোকটাকে নিয়ে বিতর্ক করি, হয় আমরা বোকা, অথবা আমরা পাগল, অথবা আমরা ইচ্ছাকৃত ভাবে বেইমানি করছি, অস্বীকার করছি। তো যাই হোক, আমি মনে প্রাণে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি, কারণ সে শ্রদ্ধা পাওয়ার মতো মানুষ। বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হতো না, সেটা আমি বিশ্বাস করি। কারণ প্যালেস্টাইন আজও স্বাধীনতা পায় নাই, কারণ সেখানে আমাদের ইয়াসির আরাফাত মরে যাওয়ার পর একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আর সৃষ্টি হয়নি, আর একজন ইয়াসির আরাফাত সৃষ্টি হয়নি যে স্বাধীনতা পর্যন্ত নিয়ে যাবে। আরো অনেক আমাদের আশেপাশে অনেক জায়গা আছে যারা স্বাধীনতার জন্য প্রাণপণ চেষ্টা করছে, একজন বঙ্গবন্ধু নেই দেখে স্বাধীনতা পাচ্ছে না। আমার এক বন্ধু আছে পাকিস্তানে, বেলুচিস্তানের থেকে আমাকে কল করছে, তার নাম হচ্ছে রিয়াদ পীরজাদা। আমাকে বলছে বেলুচিস্তানের 90% লোক স্বাধীনতা চায়, লক্ষ লক্ষ লোককে গুম করছে, মেরে ফেলছে পাকিস্তানি আর্মি। কিভাবে? তুমি কি একটু হেল্প করতে পারবা বাংলাদেশ এবং ভারতীয় এম্বাসির মাধ্যমে, যাতে করে আন্তর্জাতিক ফোরামে এই ব্যাপারটা তোলে? আমি বলছি না, আমি অত বড় ক্ষমতাশীল লোক না, আমি একজন সাধারণ ভাইস চ্যান্সেলর। তো এরকম বেলুচিস্তান না, পৃথিবীর বিবিধ জায়গায় বিবিধ মানুষ স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করছে। তোমরা যেন বার্মায় লড়াই করছে, আরো বিবিধ জায়গায় লড়াই হচ্ছে। কিন্তু স্বাধীনতা এত সহজ না, একজন নেতা না থাকলে হয় না। তো আমি তোমাদেরকে বলবো, একজন মানুষ হিসাবে সৎ হবা। আমি নিজে মনে প্রাণে নিজেকে সৎ মানুষ মনে করি, সত্য কথা বলি, সৎ কাজ করি, বিশ্বাস করি বঙ্গবন্ধু না থাকলে এই দেশ সৃষ্টি হতো না, আমি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পারতাম না, এই বিশ্ববিদ্যালয় সৃষ্টি হতো না। বাংলাদেশে 1-2টা বিশ্ববিদ্যালয় থাকতো, আমাদের সব পশ্চিম পাকিস্তানে চলে যেত, আমরা নাই থাকতাম। আজকে আমরা কত সুযোগ সুবিধা ভোগ করছি। তো এই সমস্ত কথাগুলা তোমরা, আমাদের শ্রদ্ধেয় আফসান স্যার আছে, অত্যন্ত বিজ্ঞজন, অত্যন্ত জ্ঞানী মানুষ, বিশেষ করে বিশেষ ভাবে ইতিহাসের ব্যাপারে অত্যন্ত বড় ধরনের বিশেষজ্ঞ। তো শ্রদ্ধেয় আফসান স্যার অনেক কথা বলবেন, তার মুখ থেকে আমরা শুনবো। তো আমি তোমাদেরকে অনুরোধ করব, বঙ্গবন্ধু সম্পর্কে যেটা সত্য সেটা বলবে। শুধু বঙ্গবন্ধু না, যে কোনো নেতা, যে কোনো মানুষ সম্পর্কে, শিক্ষক, যে কোনো শিক্ষার্থী, যে কোনো একজন নাগরিক সম্পর্কে, অথবা যে কোনো একটা প্রাণী সম্পর্কে যা কিছু সত্য সেটা তোমরা বলবে। তোমরা ভালো থাকো, বঙ্গবন্ধুকে নিয়ে একটু পড়াশোনা করো, আর নিজেদের লেখাপড়াও করো, সারা দেশকে জানো, বিশ্বকে জানো, ইতিহাসকে জানো। আর একটা ছোট্ট কথা বলে যাবো, কয়েক সেকেন্ড নেবো, সেটা হচ্ছে যত বেশি জানবা তত বেশি তোমরা দেশকে অবদান রাখতে পারবা, দেশের প্রতি, সমাজের প্রতি, পরিবারের প্রতি। ইতিহাস হচ্ছে এমন একটা সাবজেক্ট, আজকে যদি আমি শিক্ষার্থী থাকতাম, আমি হয় ইতিহাসে পড়তাম,
অথবা অর্থনীতি পড়তাম, অথবা সাহিত্য পড়তাম, এই তিনটা যে কোনো একটা আমি পড়তাম, অথবা ভূগোল পড়তাম। ইতিহাস এমন একটা সাবজেক্ট, পৃথিবীতে যে কয়টা দামি সাবজেক্ট আছে তার ভিতর ইতিহাস একটা। আমাকে পরিবার থেকে বলেছে ইঞ্জিনিয়ারিং পড়তে, সেজন্য আমি বিদেশে গিয়েছি, আন্ডারগ্রেড করেছি বিদেশে, ইঞ্জিনিয়ারিং করেছি। তখন তো আমাদের সময় তো আর আমরা চুজ করতাম না। এখন তো তোমরা বলো আমি বিবিএ পড়বো, ডাক্তারি পড়বো, তোমাদের তো অর্থনৈতিক অবস্থা ভালো, বঙ্গবন্ধুর কারণে আমরা পেয়েছি। আমাদের সময় বাবা মা বলে দিত হয় ডাক্তার হতে হবে অথবা ইঞ্জিনিয়ার হতে হবে, এর বাইরে কিছু করা যাবে না। তো আমাকে যদি এখন চয়েস দেয় যে আপনি কোনটা পড়তে চান, আমি বলতাম আমি প্রথম যদি 1 নম্বর চয়েস হয় তাহলে আমি পড়তাম ইতিহাস, 2 নম্বর হলে সাহিত্য, 3 নম্বর যদি হয় তাহলে আমি বলতাম যে আমি হয় অর্থনীতি অথবা ভূগোল পড়তাম। যেখানে জ্ঞানের ভান্ডার, জানা যায়, শেখা যায়, মানুষ সম্পর্কে বোঝা যায়। আগে আমার বাপ চাচারা কিরকম ছিল, কোন লোক কোন জাতি কিরকম, কাদের চরিত্র কিরকম, বাঙালিদের চরিত্র কিরকম, পাকিস্তানিদের চরিত্র কিরকম, তোমার বিহারিদের চরিত্র কিরকম, আসামিদের চরিত্র কিরকম, তাদের ইতিহাস কি, কথা বলে, বার্মিজদের চরিত্র কিরকম, সবকিছু জানা যায় ইতিহাস পড়লে এবং জ্ঞান অর্জন করা যায়। যাই হোক, তোমাদের এই অনুষ্ঠানের আয়োজক আফসানা আঞ্জুম অত্যন্ত মেধাবী, অত্যন্ত প্রথিতযশা একজন, অনেক নবীন, অনেক যুবতী এবং অনেক কম বয়স্কা একজন শিক্ষাবিদ, বয়সে অনেক ছোট কিন্তু অনেক মেধাবী, অনেক ভালো মানে একজন শিক্ষক এবং গবেষক। তো সেই আজকের অনুষ্ঠানের আয়োজক আমাদের আফসানা আঞ্জুমকে অনেক ধন্যবাদ। আমাদের এখানে অনেক শিক্ষক আছে, আমাদের ডক্টর শাহনাজ হোসেন জাহানকে আমি দেখতে পাচ্ছি, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ, তো উনি আছেন, অনেক ধন্যবাদ যাচ্ছি। অরুণাভ, তুমি সুন্দর উপস্থাপন করেছো, তোমাকে ধন্যবাদ। কায়েসর আছে, আমাদের সুরজিৎকে দেখতে পাচ্ছি, সোহাগ আছে, আমাদের অনেক, এই যে আসিফুর রহমান আছে, আব্দুল খায়েরকে দেখতে পাচ্ছি। তো তোমরা যারা আছো, রিগানও আছে আমাদের, না? ডক্টর তারেক রহমান আছে, আমাদের সিটিএল এর ডিরেক্টর। খাদিজাকে দেখতে পাচ্ছি। তো তোমরা সবাই ভালো থাকো। অনুষ্ঠানের যখন তোমরা ভিতরে থাকবা তখন কথা বলবে না। আমাদের শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের মাঝে আফসান চৌধুরী স্যারের মতো বিজ্ঞ লোককে আমরা পেয়েছি, তো স্যারের বক্তব্য শুনবো। এই বলে আমি তোমাদেরকে কিছু বিরক্তিকর কথা বললাম নাকি, সময় বেশি নিয়ে ফেলছি। তো তোমাদের সুস্বাস্থ্য এবং নিরাপদ অবস্থান কামনা করছি। ভালো থাকো, শুভকামনা। জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান বক্তব্য প্রদান করে আমাদেরকে আলোকিত করার জন্য। তো এবার শুভেচ্ছা বক্তব্য প্রদান করার অনুরোধ জানাচ্ছি ইউল্যাব জেনারেল এডুকেশন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ও বাংলাদেশের একজন খ্যাতনামা প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর শাহনাজ হোসনে জাহান ম্যাডামকে। ম্যাম, আপনার মাইক্রোফোনটা বোধহয় অফ। শুভ সন্ধ্যা উপস্থিত সকলকে, বিশেষ করে ইউল্যাবের মাননীয় উপাচার্য, শিক্ষার্থীবৃন্দ, আমার সহকর্মী সকলকে এবং ক্লাবের সকল সদস্যদের সাধুবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ প্রফেসর আফসান চৌধুরী আপনাকে, আপনার মূল্যবান সময়ের কিছুটা অংশ আমাদের দেবার জন্যে। 1971 সাল, আমাদের মুক্তিপথের সন্ধান। পৃথিবীর বুকে জন্ম নেয় নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। আমরা ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ মনে করি আমাদের দেশের প্রতিটি নাগরিক, আমাদের দেশের প্রতিটি মানুষকে জানতে হবে কেন বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমাদের ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জানতে হবে আমরা প্রকৃতপক্ষে কবে স্বাধীন হয়েছি। তারা নিজেদের সম্পর্কে জানবে, দেশের সম্পর্কে জানবে দেশের অতীত ভবিষ্যৎ বিশ্লেষণ করে ভবিষ্যৎ বাংলাদেশের রাজবিধান তৈরি করতে, রাজবিধান সৃষ্টিতে অবদান রাখবে তারা। ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের জেনারেল এডুকেশন বিভাগে এই সব কিছু কথা
কে উদ্দেশ্য মনে করে এই সব কিছু কথা মাথায় রেখে ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ এখানে অনেকগুলো কোর্স নিয়মিত পড়ানো হয়। আমাদের ইউনিভার্সিটিতে যে কোর্সগুলো পড়ানো হয় কিছুটা বাধ্যতামূলক, কিছু আবার তারা পছন্দ করে নিতে পারে। আর এই সকল কোর্সের মধ্যে রয়েছে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বাংলা ভাষা, আরও রয়েছে বাংলাদেশি স্টাডিজ, সভ্যতা ও সংস্কৃতির ইতিহাস এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য। আমাদের জানতে হবে কেন আমরা ভাষার জন্য যুদ্ধ করেছি। আমাদের জানতে হবে স্বাধীন দেশ একটি জাতির জন্য কেন প্রয়োজন, কেনই বা বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করাকেই মূল লক্ষ্য হিসেবে বেছে নিলেন জীবনে বেঁচে থাকার। স্বাধীনভাবে বেঁচে থাকার তাগিদে আমরা যে যুগান্তকারী উদাহরণ সৃষ্টি করেছি তা আমাদের জানা উচিত। ধন্যবাদ জানাই ইউল্যাব 1971 হিস্ট্রি ক্লাবের সকল সদস্যদের, যারা এই জাতীয় দায়িত্ব পালনের জন্য নিজেদের কাঁধে তুলে নিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভের ইতিহাস চর্চা ও প্রচারের দায়িত্বটি। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ আজ আমাদের বিশ্ব ঐতিহ্য, আর বঙ্গবন্ধু আমাদের সকলের, সারা পৃথিবীর গর্বের একটি মানুষ, যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। আসুন আমরা সবাই এই মহানায়ক সম্পর্কে শুনি প্রফেসর আফসান চৌধুরীর কাছে। ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ আবারও। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু শেখ মুজিব এ মিরর অফ 1971 শীর্ষক আলোচনা করবেন বরেণ্য ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক আফসান চৌধুরী। অধ্যাপক আফসান চৌধুরী মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য অবদানের জন্য 2018 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি স্যারকে অনুরোধ জানাচ্ছি তার আলোচনাটি শুরু করার জন্য। মাননীয় উপাচার্য ডক্টর শাহনাজ এবং ছাত্রছাত্রী এবং অন্য যারা আছেন সবাইকে শুভেচ্ছা। আমি খুব ইনফর্মাল মানুষ, অথবা আমি একটু ইনফর্মালি বলে যাব। আমি যেটা করেছি, আমি কয়েকটা লাইন লিখে আফসানাকে পাঠিয়েছি, ওটা দেখলে হয়তো বিষয়গুলো বুঝতে একটু সহজ হবে। আমার ওটা বোধহয় স্লাইডের মতো বা পাওয়ার পয়েন্ট বানিয়েছে। আমি একটু তার আগে যাওয়ার আগে আমি একটু বলিনি যে আমার ইতিহাস হিসেবে এটা প্রায় 42 বছর এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কাজ করা। আমার প্রথম কাজ শুরু করি আমি শাহনাজ ম্যাডামের মতো প্রত্নতত্ত্ববিদ হতে চেয়েছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএও পাশ করেছিলাম এবং প্রথম স্থানও পেয়েছিলাম, কিন্তু যা হয় আর কি, অনেক রকম ঘটনা ঘটে। আমি তখন মুক্তিযুদ্ধের দলিল পত্রে কাজ শুরু করি 1978 সাল থেকে 1984 সাল পর্যন্ত ওখানে কাজ করি। এটা আমার জীবনের একেবারে মোড় ঘোরানোর সময়, কারণ আমি এরপরে আর প্রত্নতত্ত্বে ফিরে যেতে পারিনি, যদিও বিষয়টা নিয়ে আমার এখনো খুব আগ্রহ, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে পরিচিত হই। এবং এই জন্য বলছি যে মুক্তিযুদ্ধের সঙ্গে আমরা হয়তো অনেকে পরিচিত, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়টা একটু আলাদা ছিল। সেই দলিলপত্র সন্ধান করতে গিয়ে আমার জীবনটাও ঘুরে যায়। আমি ভেবেছি সারা জীবনে যে মাস্টার হবো, এটা কিন্তু বস্তুতপক্ষে স্কুলে থাকতে ভেবেছি আমি ইতিহাসের মাস্টার হবো, এরকম লোক কিন্তু কম। আমি উপাচার্যের মতো যে আমার বাবা মা আমাকে কোনো চাপ দেয়নি, আমি নিজের উপরে চাপ দিয়েছি মাস্টার হবো। আমার কপাল, আমার সৌভাগ্য, আমি মাস্টার হয়েছি মাত্র 2012 সালে এসে, আমার পুরো জীবনটা পার হয়ে যাওয়ার পরে। আগে মাস্টার হওয়াটা বোধহয় আমার মতে ঠিক না। আমি খুব বেনিয়মী মানুষ, এবং আমি যেহেতু সারা বাংলাদেশ ঘুরেছি, আমি বাংলাদেশে এবং শেখ মুজিবকে আমি উদ্ধার করেছি, কিন্তু ভদ্রলোকদের কাছ থেকে না, আমি উদ্ধার করেছি সাধারণ মানুষের কাছ থেকে। এই জন্য আমার বোধহয় চোখটা একটু ভিন্ন ভাবে। এবং আমি মনে করি আমার স্টুডেন্টদের যখন পড়াই, বেশি দিন হয়তো পড়াবো না, তখন কিন্তু তাদের মধ্যে এই ধারণাটা দেওয়ার চেষ্টা করি যে অন্য চোখ দিয়ে দেখো। কেবল একটা চোখ দিয়ে দেখলে শেখ সাহেবের মতো এত বিশাল একটা বিষয়কে
ধারণ করা সম্ভব না, ঠিক একইভাবে মুক্তিযুদ্ধকেও ধারণ করা সম্ভব না। আমি সারাক্ষণই দেখি লোকে ঝগড়া করে 71 নিয়ে। ইসলাম সাহেব বলছিলেন যে ওরা শেখ সাহেবকে নিয়ে ঝগড়া করে, শেখ সাহেবকে নিয়ে ঝগড়া করে না, মারপিট করে আর মুক্তিযুদ্ধ নিয়ে ঝগড়া করে। আমি কোনো কারণ দেখতে পাই না এই ঝগড়ার, এই মারপিটের। আমরা যেই কাজটায় আমি মনে করি যে আমরা মৌলিকভাবে করতে পেরেছি এই ভদ্রলোকের পরিসর থেকে মুক্তিযুদ্ধকে মুক্ত করার জন্য, সেটা হচ্ছে গ্রামের 71। এইটার পিছনে আমার প্রায় 30-35 বছর কাজ আছে। এরপরে আমি মনে করেছি যে হ্যাঁ, আমি এখন করতে পারবো। গত বছর আরেকটা এসছে হিন্দু জনগোষ্ঠীর 71, এইবারে বোধহয় ছাপা হবে নারীর 71, প্রতিরোধের 71। এবং আমি শেষে এসে যে কাজটা করছি এই বছরে সেটা হচ্ছে মুজিবনগর সরকার এবং একটা এনসাইক্লোপিডিয়া করছি। কেন আমি এনসাইক্লোপিডিয়া করছি একটু বলি। সেটা হচ্ছে যে আমি তো প্রথম 15 খণ্ডের দলিলে কাজ করেছি, তারপরে আমি করেছি 4 খণ্ডের বাংলাদেশ 71 15 খণ্ডই আছে। শেষ পর্যন্ত আমি দেখেছি আচ্ছা 1 খণ্ডে কি এই সমস্ত কিছু দেওয়া যায়। তো আশা করা যাচ্ছে যে 550 থেকে 600 পৃষ্ঠার একটা বই হবে। এই বইটাতে মোটামুটি ছেলেমেয়েরা তো বেশি পড়তে চায় না, এটা আমি জানি। ওইটা একটা বইতে মোটামুটি 71টাকে একটু জানাবো, এই হলো আমার চেষ্টা। আমি কিন্তু কি বলবো, আমি পাবলিক হিস্ট্রিয়ান, অর্থাৎ আমি পণ্ডিতি করতে চাই না, আমি তথ্যটাকে সবার কাছে নিয়ে যেতে চাই। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আমি শেখ সাহেবের কাছে কিভাবে পৌঁছালাম, আমি ইতিহাস চর্চা করতে গিয়ে গ্রামে, যেটা জহুরুল সাহেব বলছিলেন অনেক বেশি, বিসি সাহেব বলছিলেন অনেক বেশি করে 7ই মার্চের বক্তৃতা, আমি ওটাকে স্বাধীনতার ঘোষণা বলছি না, কোনো কিছুই বলছি না। আমি দেখছি যে এই যে গ্রামগুলো মুক্তিযুদ্ধ হয়েছে গ্রামে, যারা 71 নিয়ে একটু যারা কাজ করবেন তারা জানেন যে গ্রামে হচ্ছে প্রধান শক্তি ছিল। তো হ্যাঁ, এই মানুষগুলো এতগুলো গ্রাম, বিচ্ছিন্ন গ্রামে এক হলো কি করে? বারবার কিন্তু একটা লোকগুলো একই কথা বলে যে আমরা বক্তৃতা শুনেছি, আমরা এটা করেছি। তাহলে বক্তৃতার ভূমিকাটা কি? বক্তৃতার সম্ভবত এই সংবাদটা মানুষকে দিয়েছিল যে সংগ্রামটা এক। আমি গতকাল একটা পত্রিকায় ইন্টারভিউ দিতে গিয়ে বলেছিলাম, এখান থেকে আমি একটু শুরু করব, যে 7ই মার্চের বক্তৃতা যদি শোনেন শহরে বসে আপনি একরকম অনুভব হবে, আপনি যদি গ্রামে গিয়ে 7ই মার্চের বক্তৃতা শুনুন আপনার অনুভবটা অন্যরকম হবে। কারণ আপনি দেখতে পাবেন যে কৃষকের যে সংগ্রাম, সাধারণ মানুষের যে সংগ্রাম, সে যখন শুনছে এটা কিন্তু সে কেবলমাত্র ওই যে আমি একটা বিভিন্ন স্বপ্ন নীতি কথা দিয়ে সংগ্রাম, একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবো সেটা ভাবছে না। সে ভাবছে আমার জীবনটা মুক্ত হবে। এই যে মৌলিক পার্থক্য, এটা আমাদের ইতিহাস চর্চায় তত বেশি আসেনি। আমরা মোটামুটি প্রথম সংবিধানকে ভিত্তি করে মনে করি এটাই ছিল আমাদের স্বপ্ন। আমি এতটা মনে করি না। আমি মনে করি একটি মৌলিক বিষয়, যেটা শেখ সাহেবের রাজনীতি দেখলে অনেক সহজে বোঝা যায় এবং তার নিজস্ব গ্রন্থগুলো পড়লে বোঝা যায় বেশি। এটা হচ্ছে উনি প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ ছিলেন। এইটা আমার কাছে খুব মৌলিক একটা বিষয়। প্রান্তিকতা ও শেখ মুজিব যদি আমি বলি তাহলে আমার কাছে আরো সহজ বলতে হবে। আমি একটা সার্ভে করেছি আমার জীবনে, এরপরে আর আমি কাজ করব না মাঠে। আমরা গোটা একটা ডিস্ট্রিক্টের সার্ভে করেছি, অর্থাৎ 2730টা গ্রামের, এবং এটা আমার জীবনের সবচেয়ে কঠিন কাজ ছিল। কিন্তু খুব আশ্চর্যজনক ভাবে এই কাজটা হয়ে গেছে মাত্র 6 মাসে হয়েছে। কারণ ওই সাধারণ গ্রামের স্কুল টিচাররা ওরা বলছে আপনি তো আমাদের ইতিহাসটা আমাদেরকে দিতে বলছেন, তো আমরা কেন আপনাকে সাহায্য করব না। এটা কিন্তু ভদ্রলোক যখন ইতিহাস চর্চা করতে যায় সেটা বলে না, সে বলে আমি কি করেছিলাম, আমি কি করেছি, এটা আমি বলেছি, এইটা আমি করেছি, আমার কাছে সারাক্ষণ আসতে থাকে। এই যে মৌলিক ভাবে একটা পার্থক্য আছে সাধারণ মানুষের সঙ্গে এলিট শ্রেণীর, এটা কিন্তু আমাদের বিভাজনে বা চর্চায় অতটা আসে না। এই স্টুডেন্টরা ভাই বিরক্ত হওয়ার আগে আমার খবর দিবা, আমি জানি বিরক্ত হয়ে যায়। আমি যেটা দেখাতে থাকবো আর আমি করবো কি, আমি লেকচারটাকে 4 ভাগ করে ফেলেছি, করে তারপরে তোমরা প্রশ্ন করবে। একবারে সব প্রশ্ন করার দরকার নেই, 4 বার 3-4 বার, তাহলে আমি এই লেকচারে সরাসরি চলে যাই। আমার যে বিষয়টা, এই যে আমার ভাবনা, অন্য মানুষের অনুভাবনা তো হতে পারে, জাতীয়তাবাদের লেন্স দিয়ে শেখ মুজিবকে দেখাটা আমাদের জন্য একটা সীমাবদ্ধতার কারণ হচ্ছে। আমরা শেখ মুজিবকে বাঙালি হিসেবে দেখছি, কিন্তু শেখ মুজিবের পরিচিতি, শেখ মুজিবের সংগ্রামটা আরো অনেক বড় ছিল, এবং এই সংগ্রামের মধ্যে জাতীয়তাবাদ একটা অংশ হতে পারে, কিন্তু সেই জাতীয়তাবাদ একটা একই ধারাবাহিকতা যদি না বোঝা যায় তাহলে শেখ মুজিবকে বোঝাটা খুব কঠিন। আফসানা তুমি কি দেবে? কেউ আছে? মেন ইন্টারপ্রিটেশন, আমি ইংরেজিটা বলছি না, যে মূলত হলো শেখ মুজিব একজন বাঙালি জাতীয়তাবাদী। 47-এর আগে উনি মুসলিম লীগ করতেন অথবা উনি মুসলমান ছিলেন। 47-এর পরে উনি ভুল বুঝতে পারলেন, সবাই ভুল বুঝতে পারলো, এবং উনি তখন
উনি বাঙালি হয়ে গেলেন। এটা এত বেশি পড়ানো হয় এবং ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় পড়ানো হয়, সব পাবলিক ইউনিভার্সিটি গুলোতে বেশি করে পড়ানো হয়। এই হচ্ছে শেখ মুজিবের সমীকরণ আমাদের কাছে, এবং বিদ্যা চর্চা যারা করে তারা অনেকে এই ধারণা থেকে করে। আমি এটা থেকে একটু ভিন্ন। আমি মনে করি যে ইতিহাসটা একটা ধারাবাহিক বিষয় এবং 47-এ বহু পূর্ব থেকে এই ইতিহাসটা শুরু হয়েছে। সেটা একটা চূড়ান্ত পর্ব এসছে 1971-এ, তারপরে হয়তো নতুন ইতিহাস শুরু হয়েছে, অথবা ওই ইতিহাসই চালু আছে। তবে আমি মনে করি ভিসি সাহেব যে কথাটা বলেছেন আমি খুব মনে করি গুরুত্বপূর্ণ। কৃষক কিন্তু মুক্ত হয়েছে। হ্যাঁ, কৃষকের বহুত অসুবিধা আছে, আমি জানি, আমি কৃষক নিয়ে কাজ করেছি, তারপরেও সে মুক্ত। বাংলাদেশের কৃষক যতটা সবল এই মুহূর্তে, ইতিহাসে সে কোনোদিন সবল ছিল না। বাংলাদেশ না হলে এটা ঘটতো না। ভদ্রলোকের কথা আমি বলে দিলাম, বলছি না, অন্যদের কথা, কৃষকের কথা। দ্বিতীয় হচ্ছে তিনি যে সংগ্রামগুলো করেছেন সেটা হচ্ছে যে নেচার অফ পলিটিক্স, মেইন ইন্টারপ্রিটেশন, বেঙ্গলি ন্যাশনালিস্ট ডমিনেন্ট আইডেন্টিটি ওয়াজ মুসলিম। ঠিক আছে, এটা হয়ে গেছে। উনি আগে পাকিস্তানের প্রতি অত ক্ষুব্ধ ছিলেন না, 47-এর পরে উনি পাকিস্তানের প্রতি ক্ষুব্ধ ছিলেন। আমি মনে করি উনি সবসময় পাকিস্তানের প্রতি ক্ষুব্ধ ছিলেন। কোনো প্রমাণ নাই যে উনি পাকিস্তানের প্রেমিক ছিলেন। এটা লোকে করে, দেখবেন ফেসবুকে এটা খুব বেশি হয়, যে একটা লেখা দিয়ে উনি বলেছেন পাকিস্তান জিন্দাবাদ, এই হয়ে গেল উনি পাকিস্তান। এই ধরনের চর্চাটা আমরা কেন করি? এটা আমাদের নিজের পরিসর থেকে আমরা বোধহয় সবল করার চেষ্টা করি। আমি এটাই একমত নই, আমি প্রমাণ পাই না, কারণ আমি ওনার ইতিহাসে দেখতে গিয়ে দেখেছি যে ওনার যে সংগ্রামটা ছিল সেটা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সংগ্রাম। এবং 47 আগে এবং 47-এর পরে প্রান্তিক মানুষ তো মুক্ত হয়নি, মানে মুক্ত হয়নি বলেই তিনি সংগ্রামটা চালিয়ে গেছেন একই ধারাবাহিক। এবং আজকে আমি এনসাইক্লোপিডিয়ার ইন্ট্রোডাকশন লিখতে গিয়ে বলছিলাম যে বঙ্গীয় মুসলিম লীগ কেন আওয়ামী মুসলিম লীগ হলো, তা তো কোনো কিছুই পরিবর্তন করতে হয়নি, একই লোকগুলো একসাথে সংগ্রামটা শুরু করে দিল। এবং বরং বাংলায় যে বিভেদটা ছিল বঙ্গীয় মুসলিম লীগ এবং অল পাকিস্তান মুসলিম লীগ, এর ফলে মুসলিম লীগ একটা হয়ে গেল অল পাকিস্তান এবং বঙ্গীয় মুসলিম, যেটা আওয়ামী মুসলিম লীগ। এবং তিনি বাঙালি হলেন, তার মানে তিনি আগে বাঙালি ছিলেন না। তিনি তো আগে পাকিস্তানের জন্য জান দেওয়ার রাজি ছিলেন। আমাকে একজন বলছিল উনি তো লড়কে লেঙ্গে পাকিস্তান। পাকিস্তানটা উনার কাছে কি ছিল সেটাও তো জানা দরকার, সাধারণ মানুষের কাছে কি ছিল এটাও জানা দরকার। অনেক গবেষণা যেহেতু হয়েছে, মানুষ এইটাকে এখন ওই তর্ক করার ক্ষেত্রে বেশি ব্যবহার করে। কিন্তু যে কৃষক শ্রেণী, প্রান্তিক জনগোষ্ঠী, সে তো মুক্তি চায়। যে রাষ্ট্র তাকে মুক্তি দেবে সেই রাষ্ট্রের পক্ষে থাকে। তাহলে সেই রাষ্ট্রের পক্ষে তো উনি, সে 47-এ ভোট দিয়েছে, সে 46-এ ভোট দিয়েছে, সে 54-তে ভোট দিয়েছে এবং 70-এ ভোট দিয়েছে। এটা তো পরিষ্কার যে সংগ্রামটা, কৃষকের সংগ্রামটা, ভদ্রলোকের সংগ্রামটা দুটোই ছিল, এবং এই দুটো যখন মিল হচ্ছে তখনই সংগ্রামটা ব্যাপক হচ্ছে। এবং হি ওয়াজ এগেইন নেক্সট, এর পরেরটা আসি। তো তাহলে কাদের জন্য তিনি লড়াইটা করছিলেন? হিস্ট্রি ইজ কন্টিনিউ, এটা ঠিক আছে। মাই আর্গুমেন্ট নেক্সট চলে যাও। উনার যে বাঙালি বলে কথাটা আসে, আমি সারাক্ষণ এটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ। আমি বাঙালি জাতীয়তাবাদ মানে আমি বাঙালি না, এবং চারিদিকে হবে উনি বাঙালির চেয়ে বেশি ছিলেন, মুসলমান কম ছিলেন, এই ধরনের আলোচনা হয়। তারা কালচারাল মার্কার, শেখ সাহেব তো কালচারাল মার্কার নিয়ে কোনো রাজনীতি করেননি। তিনি তো রাজনীতি করেছিলেন ইকোনমিক মার্কার নিয়ে, সোশ্যাল মার্কার। আত্মজীবনীটা পড়লে সবচেয়ে সুবিধা হয় এটা বোঝার জন্য। তিনি তো একটা ইতিহাসকে পরিবর্তন করার চেষ্টা করছেন। ইতিহাসকে পরিবর্তন করলে তার পরিস্থিতি কি আসলে এক ধরনের নতুন আইডেন্টিটি আছে যেটা পশ্চিমা ওরিয়েন্টালিস্ট ধারণার বাইরে। সেই আইডেন্টিটি হচ্ছে ঐতিহাসিক আইডেন্টিটি, দ্য আইডেন্টিটি অফ হিস্ট্রি। অনেকগুলো জনগোষ্ঠী, অনেকগুলো মানুষ যদি একসাথে একটা ইতিহাসের অভিজ্ঞতা থাকে তাহলে তো তার আপনি দাঁড়িয়ে যায়। আমরা যারা 71-এ যেভাবেই যা ছিলাম, আমাদের পরিচিতিকে আমরা যখন বলি যে হ্যাঁ মুক্তিযোদ্ধা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আমরা কি বলি? আমরা তো শেয়ার্ড আইডেন্টিটির কথাটা বলি। এই শেয়ার্ড আইডেন্টিটিটা যখনই হচ্ছে তখনই মানুষের রাজনীতি দাঁড়াচ্ছে। একটা কৃষক কেন লড়াই করলো বারবার, একটা রাজনীতিবিদ কেন লড়াই করলো বারবার? গাদ্দারি করেছে কারা? আমি গাদ্দারি শব্দটা ব্যবহার করে ফেলি, ক্ষমা করে দিচ্ছেন। যে আচ্ছা, কথা দিয়ে কথা রাখিনি কে? সারওয়ার দিয়েও কথা দিয়ে কথা রাখি। উনি পাকিস্তানপন্থী মানুষ ছিলেন, ওনার সঙ্গে একটা বড় সমস্যা ছিল এটা। ফজলুল হক সাহেব একাধিকবার কথা দিয়ে কথা রাখেন। মৌলানা ভাসানী যে উনি কনফেডারেশন করতে পারছেন এটা বড় না। মৌলানা ভাসানী 57-র পরে একটা পর্যায়ে তিনি আইয়ুব খানের সমর্থক হয়ে গেছেন।
একমাত্র মানুষ যিনি কিন্তু একেবারে এক টানা নিরন্তর ভাবে একই আন্দোলন করে গেছেন তা শেখ মুজিবুর রহমান। তো সেই দিক থেকে তিনি যতটা পরিষ্কার ছিলেন এই আন্দোলনের ব্যাপারে, অন্যরা এতটা পরিষ্কার ছিল না। আর এই জায়গা থেকে ওই জায়গায় গেছে, কিন্তু শেখ সাহেবের এই সংগ্রামটা সরাসরি ছিল। যেহেতু তিনি প্রান্তিক জনগোষ্ঠীর ঘনিষ্ঠ মানুষ ছিলেন, তিনি নিজে প্রান্তিক না সেই অর্থে, তার বাবা ছিল সেরেস্তাদার। সেরেস্তাদার মানে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত মানুষ। সেই মানুষের পক্ষে প্রান্তিকটা জানা বা বোঝাটা সহজ। সেই কারণে তিনি কোনোদিন পরিবর্তিত হওয়ার তার প্রয়োজন বোধ করেন। তিনি একটা আলাদা একটা জায়গায় গিয়ে খুঁজতে যাননি। তার ফজলুল হক সাহেবের মতো 46 হিন্দু মহাসভার সঙ্গে এক করে গভর্নমেন্ট ফর্ম করার দরকার হয়নি। তিনি খুব পরিষ্কার ছিলেন কোথায় যেতে চান, একটা আলাদা রাষ্ট্র। এবং 43-46 আমরা জানি লাহোর প্রস্তাব অনুযায়ী আলাদা স্বাধীন একটা রাষ্ট্র হওয়ার কথা ছিল। এবং যদি কথা ছিল তাহলে শেখ সাহেবের কেন এই বিচ্যুতি হবে? হয়নি। 46 থেকে 47 যখন মুসলিম লীগ বলল আলাদা রাষ্ট্র হবে না, দুটো একই রাষ্ট্র হবে, তখন কিন্তু আপনি যদি শেখ সাহেবের রাজনীতি দেখেন, 47 গিয়ে কিন্তু ইউনাইটেড বেঙ্গল একটা বাঙালি বাংলা বলে একটা রাষ্ট্র হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কংগ্রেসের চাপে, নেহেরুর চাপে। একটা জিন্না আর একটা নেহেরু দুজনে মিলে স্বাধীন করার যে প্রচেষ্টাগুলো 40 থেকে 47 বা 37 থেকে 47 এই 10 বছর হয়েছিল, দুটোকে মিসমার তারা করেছে। অতএব আমার মতে শেখ সাহেব এই ধারাবাহিকতাটাই ছিলেন। তিনি 40-এর পরে যে স্বাধীন রাষ্ট্র হওয়ার কথা ছিল সেখান থেকে উদ্বুদ্ধ। এবং আমি জানি অনেকেই হয়তো জানেন যে যখন ইউনাইটেড বেঙ্গল 47-এ নেহেরুর কারণে এটা হলো না, তখন তিনি এবং তার লোকজনরা মিলে কিন্তু আলাদা একটি সংগঠন করলেন, এটার নাম হচ্ছে ইনার গ্রুপ। তিনি তার সদস্য ছিলেন না, ঘনিষ্ঠ ছিলেন। এর নেতা ছিল মোয়াজ্জেম আহমেদ চৌধুরী, সিলেটের মানুষ। উনি সারা জীবন কিন্তু এই স্বাধীন করার চেষ্টা করে গেছেন। এবং আপনারা যদি মুক্তিযুদ্ধের 71 বইটা দেখেন, তাতে ইন্টারভিউতে দেখবেন যে উনি সবসময় এটা করে গেছেন। এবং শেখ সাহেবের সঙ্গে সম্ভবত শেষ মানুষ 25শে মার্চের রাতে আমাকে যে সাক্ষাৎকারটা দিয়েছিলেন তাতে তিনি বলেছিলেন, শেখ সাহেবকে যখন বলা হচ্ছে যাও তুমি ইন্ডিয়ায় চলে যেতে পারবে, শেখ সাহেব বলেছে আমি যাব না, গেলে ঢাকা শহর আর থাকবে না। এবং তিনি ইন্ডিয়া যেতে চাননি। তিনি মনে করেছেন ইন্ডিয়ায় গেলে এই আন্দোলন হয়তো দুর্বল হবে। এটা আমাকে মোয়াজ্জেম চৌধুরী বলছে, আরেকজন বিভিন্ন কারণ দেখাতে পারেন, কিন্তু তিনি যাননি। তিনি লোকজন বলে তিনি ধরা দিয়েছেন। ধরা তো অবশ্যই দেবে, বাঁচাবার জন্য তো ধরাই তো দিতে হবে, তারা তো সবাইকে ঢাকায় মেরে ফেলবে। ওই দিন রাত্রে আমি ছিলাম তো এখানে, আমি দেখেছি কি তারা করেছে। আমার চোখের সামনে যে ঘটনা ঘটেছে সেটা আমার দেখা, নিজের চোখে দেখা। এই জন্য আমি বলছি যে শেখ সাহেবকে ওই বাঙালি জাতীয়তাবাদী লেন্সের বাদ দিয়ে যদি আরেকটু বৃহৎ আকারের লেন্সে দেখা যায়, তাহলে এটা আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। কেন আমাদের এটা বোঝা দরকার? অনেকগুলো সূচক চলে আসে আমাদের ইতিহাস চর্চায়, সেগুলোকে আমরা ফেলে রেখে দিচ্ছি। আজকে একজন আমাকে বলছিল যে আপনি বোধহয় শ্রেণী নিয়ে বেশি করেন। আমি শ্রেণী কেন, সমস্ত কিছু নিয়ে বেশি করি, আর্থিক, রাজনৈতিক, সামাজিক ইত্যাদি সকল বিষয়। এটা প্রয়োজন আমাদের বোঝার জন্য শেখ মুজিবুর রহমান লোকটা কে ছিল এবং বুঝতে হলে আপনাকে সবগুলো সুযোগই দিতে হবে। আমার কাছে মনে করি যে এই আমাদের দেশের রাজনীতি মূলত অ্যালায়েন্স ভিত্তিক, অর্থাৎ আমরা যুক্ত হয়ে যেহেতু আমরা রাজনীতি করি, আমাদের অ্যালায়েন্স জিনিসটা বুঝতে হবে। তার মানে কৃষকের সঙ্গে মধ্যবিত্তর একটা অ্যালায়েন্স হয়, বিভিন্ন মধ্যবিত্তের অ্যালায়েন্স হয়, বিভিন্ন জনগোষ্ঠীর অ্যালায়েন্স হয়। এই অ্যালায়েন্সের বাইরে যদি কেউ থাকে তাহলে সে সফল হয় না। এটাই হচ্ছে আমার মূল কথা। ওকে, আমি এখানে প্রথম থামলাম। ভাই, আপনাদের কারো বোন, আপনাদের কারো যদি প্রশ্ন থাকে করতে পারেন, আমি উত্তর দেব। কেউ আছে? স্যার, আপনি স্যার বলছিলেন যে মাওলানা ভাসানী আইয়ুব খানের সমর্থক হয়ে গেছিলেন। স্যার, এটা খুব নতুন ইনফরমেশন মনে হয়েছে আমার কাছে। স্যার, যদি একটু বলতেন বিষয়টা। আইয়ুব খানের সমর্থক, এটা নতুন ইনফরমেশন কি? এটা জানাই কথা। এবং আইয়ুব খানের সমর্থন 62 থেকে 65, 61 থেকে 65, হ্যাঁ 61 থেকে 65 এই সময় যেহেতু এটার উপরে ওনার কি বামপন্থী, বাংলাদেশের বামপন্থী রাজনীতির ইতিহাস সম্পর্কে পরিচিত, তাহলে আপনি দেখবেন যে 1957 সালে যখন কাকমারি সম্মেলন হয় তখন ভেঙে গেল, বামরা সরে এলো এবং তারা আলাদা দল করলো, ন্যাশনাল আওয়ামী পার্টি। 58-তে যখন
আসলা হলো, তখন কিন্তু বিভিন্ন দলিলে দেখা যায় যে তারা পাকিস্তানি বলছে যে দুজনই হচ্ছে মূল সমস্যা, একজন হচ্ছে শেখ মুজিবুর রহমান আর হচ্ছে মাওলানা ভাসানী। কিন্তু তারপরে যখন 61-তে এই সোভিয়েত ইউনিয়ন এবং চায়না ভাগ হলো, তখন গিয়ে পরিবর্তনটা আসা শুরু হলো। এবং সেই সময় চৌ এন লাই অনুরোধ করেছিলেন, উনি যখন গিয়েছিলেন চায়নায়, এবং অনুরোধ করেছিলেন যে আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে চীনের জন্য আইয়ুব খান তখন ভালো, তিনি যদি একটু সহায়তা করেন বা একটু পজিটিভ থাকেন তাহলে এটা আন্তর্জাতিক, এটা তিনি করেছিলেন। এবং এটা আপনি গুগল করলে অনেকগুলো বইতে পাবেন, অনেকগুলো জায়গাতে এই জিনিসটা আছে। পরিবর্তনটা হলো 64-65 যখন প্রথম নির্বাচনটা হলো আইয়ুব খান বিরোধী, ওই নির্বাচনটার সময় কিন্তু মওলানা ভাসানী ফেরত আসলেন। মওলানা ভাসানীর এই 65 থেকে 68-র অভিজ্ঞতাটা কিন্তু প্রান্তিক, তিনি কিন্তু মূল রাজনীতিতে কোনো প্রভাব ফেলতে পারেন, কারণ 66-তে 6 দফা আসার পরে বাম রাজনীতি বা অন্য কোনো রাজনীতির বড় পরিসর ছিল না। শেখ মওলানা ভাসানী ফেরত আসলেন গিয়ে 68-তে। এবং আপনারা যদি আমাদের বইতে যদি সামাদ ভাইয়ের সাক্ষাৎকার, আদৌদ সামাদ সাংবাদিকের সাক্ষাৎকারটা দেখেন, তাহলে দেখবেন যে যখন আগরতলা ষড়যন্ত্র মামলা চলছে তখন সামাদ ভাইকে শেখ সাহেব ডাকলেন, ডেকে বললেন যে সামাদ, হুজুরকে গিয়ে বলো সময় হয়েছে। ঠিক এই কথাটা, হুজুরকে গিয়ে বলো সময় হয়েছে। আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে যখন সামাদ ভাই গিয়ে বললেন, মওলানা ভাসানী বললেন যে আমি কোর্ট থেকে এসেছি, আপনাকে শেখ মুজিব একটা তথ্য দিয়েছেন। তখন তিনি সবাইকে বের করে দিলেন সাইদুল হাসান সাহেবের বাসায়। তখন গিয়ে বললেন কি বলছে মুজিব, বলেছে সময় হয়েছে। বলেছি ঠিক এই কথাটা বলেছে যে সময় হয়েছে? তিনি বলেন হ্যাঁ। তখন সিরাজুল হোসেন খানকে ডাকলেন, আপনারা হয়তো এদের নামের সঙ্গে পরিচিত, উনি সাংবাদিক ছিলেন, সাংবাদিক নেতা। তখন উনি বললেন যে লেখো, এবং এই পরের দিনে গায়ে বানা জানানো, পরের দিন কি তার পরের দিন গায়ে বানা জানানো। তাহলে আমার কাছে যেটা মনে হয়েছে যে শেখ সাহেবের সঙ্গে মওলানা ভাসানীর সম্পর্কটা কিন্তু ঘনিষ্ঠ ছিল, আলাদা সত্ত্বেও। তাহলে যারা শেখ সাহেব আর মওলানা ভাসানীকে নিয়ে গালিগালাজ করে তারা বুঝতে পারবে না, যারা আবার সারওয়ার্দিকে এবং শেখ সাহেবকে নিয়ে আবার গালাগালি করে যেতে সে শেখ সারওয়ার্দি পাকিস্তান পন্থী, ডানপন্থী, আমার মনে হয় এই দুজনের মধ্যে থেকে শেখ সাহেব নিজস্ব ধারাটা রক্ষা করতে পারে। কিন্তু তিনি আবার যে কথাটা অ্যালায়েন্সের কথাটা বলছেন, তিনি মওলানা ভাসানীর সঙ্গেও কিন্তু অ্যালায়েন্সটা করেছিলেন। আপনি যদি পরবর্তীতে 72-এর পরে একটা বইও বের হয়েছে, সেখানে দুজনের মধ্যে চিঠিপত্র চালাচালি যদি দেখেন তাহলে দেখবেন যে কতটা ঘনিষ্ঠ ছিল এই দুজনের সম্পর্ক। তাই আমি মনে করি এরা কিন্তু বিভিন্ন অবস্থান থেকে শেষ পর্যন্ত নিশ্চিত হয়ে গিয়েছিল যে নেতৃত্বটা, স্বাধীন দেশ করার নেতৃত্বটা শেখ মুজিবুর রহমানের হবে। আমি মনে করি খুব বড় একটা ত্যাগ, এই বড় একটা ত্যাগ হচ্ছে যে মওলানা ভাসানী তার দলকে নিয়ে নামলেন না নির্বাচনে। না নামার ফলে ওখানে তো ন্যাপ মস্কোর ভোট পাওয়ার সম্ভাবনা ছিল বেশি যদি ভাসানী ন্যাপ হতো। এবং ভাসানী তো একটা বিশাল ব্যক্তিত্ব, তিনি কিন্তু স্বাধীনতাই ঘোষণা করে দিলেন এবং করে দিয়ে উনি বলেন না আমরা করেছি পণ হতে দেবো না নির্বাচন ইত্যাদি ইত্যাদি। মূল কথা হচ্ছে শেখ সাহেবের জন্য পরিসরটা মুক্ত। আমি মনে করি এইভাবে তো মওলানা ভাসানীর জীবনটা রাজনীতির দিক থেকে এইভাবে গেছে। Okay, I have a question and a comment. Yes, please. Azizul. Comment, question? তো কি করবে? আমি কি করব? এই আফসানা, do I have to do anything? স্যার আপনি পরেরটাতে চলে যাই আমরা। না, আজ আমি এখানে একটা মেসেজ পেয়েছিলাম তো, I have a question and a comment, সেই জন্য। ও আচ্ছা, এখানে রাসেল ভাই কি এখানে নাই এখন? আচ্ছা তাহলে হ্যালো রাসেল, I had a question and a comment. আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল অধ্যাপক আফসান চৌধুরীর কাছে। অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন। তার আসলে গবেষণা আমি প্রথম থেকে অনুসরণ করি। তার প্রথম প্রবন্ধ ওই চিরস্থায়ী বন্দোবস্তের উপর পড়েছি, আমার খুবই ভালো লেগেছিল, এবং তার পরবর্তী গবেষণাও আমি অনুসরণ করি, যেমন হিন্দুদের একাত্তর। সেখানে দেখেছি যে তিনি আসলে এক ধরনের ইতিহাস করেন যেভাবে এই হিস্ট্রি ফ্রম বিলো, মানুষের কথাই আসলে তুলে ধরেন, যে আসলে ন্যারেটিভটা কার, কে বলছে, মানুষ এসে কথা বলছে, ইতিহাসের যে চরিত্র, এটা খুবই আমার চমৎকার লেগেছে। তো যে প্রশ্নটা আমি একটু করতে চাচ্ছি স্যারকে, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন তার বইয়ের প্রথমেই আত্মজীবনী, যেটা অসমাপ্ত আত্মজীবনী, সেখানে লিখছেন যে অ্যাজ এ ম্যান
what concerns mankind concern me. As a Bengali, I am deeply involved in all that concerns Bengalis. This পড়তে তার হাতের লেখা একটু সমস্যা হচ্ছে। This involvement is born of and nourished by love, nourished by love, enduring love, which gives meaning to my politics and my very being. তো আমরা দেখছি এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছেন যে আসলে বাঙালিত্বটাকে তিনি অনেক বড় করে দেখাচ্ছেন এবং বলছেন যে যে তার সবকিছুই যে বাঙালিত্ব এটা তার মোটিভেট করে। সেখানে অধ্যাপক আফসান চৌধুরী যে বক্তব্য দিলেন সেটা একটু ডিফারেন্স দেখতে পাচ্ছি। যেমন তিনি বললেন যে তাকে বাঙালি যে রাজনৈতিক লেন্স থেকে দূরে সরিয়ে আসলে আমাদের আরো বৃহৎ লেন্স থেকে দেখতে হবে। তো সেটা একটু যদি প্রফেসর আফসান চৌধুরী স্যার ব্যাখ্যা করতেন আসলে ব্যাপারটা। ওকে, ধন্যবাদ। মানুষের অনেকগুলো আইডেন্টিটি থাকে, বাঙালিত্ব, মুসলমানিত্ব। শেখ সাহেব তো মুসলমান বাঙালির কোনোটাই কম না। শেখ সাহেব তো প্রান্তিকের মানুষ, শুধু গোপালগঞ্জের লোক। আমার মনে আছে আমাকে বলছিল যে ওই 47 তখন বেঁচে ছিল, আমি এটা 30 বছর ধরে শুধু শেখ সাহেবের পিছনে দৌড়াচ্ছি। তখন জীবিত মানুষরাই বলছিল যে তাহলে শেখ সাহেব কে ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, শেখ সাহেব হচ্ছে ওই গোপালগঞ্জের লম্বা লোকটা। তাহলে গোপালগঞ্জ তার কিন্তু অভিজ্ঞতার মধ্যে আপনি যদি দেখেন যে প্রথম শেখ সাহেব যখন মারপিট করলো, শেখ সাহেব তো মারপিট করা মানুষ, আমি এটা পছন্দ করি। তিনি কিন্তু ওই রকম নরম সরম লোক না। বাঙালিত্ব বলছে, তিনি কি বলছেন, তিনি যখন বলছেন যে তিনি 46-এ জীবনীতেই যেটা আছে, তখন তিনি বস্তিগুলো পাহারা দিচ্ছেন, আত্মীয় স্বজনের খবর নিচ্ছেন। তিনি কি বলছেন যে আমি বাঙালি, আমাকে বাঙালি মারবে না? এটা তো না। বলছি যে আমরা যখন যদি কেবল তাকে বাঙালি হিসেবে দেখতে যাই, তো বাঙালির প্রকাশটা কি? এটা তো সাংস্কৃতিক প্রকাশ। মুসলমানের প্রকাশটা কি? এটা তো সাংস্কৃতিক প্রকাশ। তো শেষ পর্যন্ত তো মানুষ স্বাধীন দেশ বানায় না সাংস্কৃতিক মুক্তির জন্য, করে ওপরতলা করে। আমাকে একজন খুব নাম করা বাঙালি বলছিলেন যে তোমরা স্বাধীন করেছো এক কারণে, আমি স্বাধীন করেছি রবীন্দ্রনাথ পড়তে পারবো মুক্ত ভাবে। হ্যাঁ, অবশ্যই তো এটা আছে। শেখ সাহেবের মূল ভাবনাটা কি ছিল? শেখ সাহেবের মূল ভাবনাটা ছিল যে আমি দেশের অর্থনীতি, যেটা বিসি সাহেব বলছে, সবাই বলবে যেটা অর্থনীতি, সমাজ, রাজনীতি সমস্তটাকে মুক্ত করবো। আপনি যদি জিন্নার বক্তৃতাটা শোনেন তাহলে দেখবেন কেন তাকে বাঙালি কথাটা যদি বলতে হয়। এটা হচ্ছে জিন্না বলছেন তোমরা শুধু মুসলমান, তিনি কি করছেন, তিনি সবাইকে বাদ দিয়ে দিচ্ছেন। তিনি সবাইকে বাদ দিয়ে দিয়ে বলছেন শুধু মুসলমান। এবং তিনি বলছেন এই ভাষা টাষা নিয়ে করে এটা ইন্ডিয়ার এজেন্সি। এইটাকে কি তিনি প্রান্তিক জনগোষ্ঠীকে বলছেন? তিনি বলছেন প্রাদেশিকতা করা চলবে না, যদি করো তাহলে তোমাদেরকে রেহাই নাই, তোমাদের রক্ষা দেবো, তোমাকে শাস্তি দেবো। এবং আমি আজকেই যে জিনিসটা লিখছিলাম যে মোহাম্মদ আলী জিন্নার বক্তব্য 48 সালে আর পাকিস্তান আর্মির কার্যক্রম 71 সালের মধ্যে কোনো তফাৎ নাই। শেখ সাহেব বাঙালি ছিল না এটা তো আমি বলছি না, শেখ সাহেব মুসলমান ছিল না এটাও আমি বলছি না, শেখ সাহেব গোপালগঞ্জের লোক ছিল না এটা আমি বলছি না। আমি বলছি বাঙালি রাজনীতি যদি দেখা যায় তাহলে তো আমাদের বাঙালি রাজনীতির মূল শিকড় বাংলাদেশের ইতিহাসবিদরা বলবেন যে 48-এ অথবা 52-তে। তাহলে কতদিন লাগলো এই রাষ্ট্রের যাত্রাটা? আমি মনে করি একটা রাষ্ট্রের যাত্রা 20 বছরে তো তৈরি হয় না। শেখ সাহেবের মানসিকতা তো তৈরি হয়েছে সেই, আপনি যদি তার আত্মজীবনীতে তো লেখা আছে যে তিনি যখন মারপিট করতে গেলেন 49-এ, যখন মুসলিম লীগ আর কৃষক পার্টি মিটিং করতে পারলো না, তখন কি তিনি ওদেরকে জিজ্ঞেস করছেন যে তোমরাও তো বাঙালি, আমিও তো বাঙালি? এটা তো জিজ্ঞেস করছেন না। তিনি বলছেন না আমার দল, আমি এটা করব। তখন তিনি মারপিটটা যখন করছেন, তাকে যে প্রথম জেলে যেতে হলো এটা কিন্তু রাজনৈতিক কারণে না, কিন্তু তিনি ওখানে একটা শর্ট অফ দাঙ্গাবাজ, উনি তো মোটামুটি একটা বুলি, এটা নিজের কথা দিয়েই বোঝা যায় যে উনি বুলি। অথবা এই সমীকরণ গুলো আমাদের শেখ সাহেব সম্পর্কে আমরা যখন আলোচনা করি আমরা এগুলো আনি না। শেখ সাহেব একটা সাংস্কৃতিক ব্যক্তিত্ব হয়ে যায়। শেখ সাহেব একটা রাজনীতিটা সাংস্কৃতিক সূত্র থেকে আসে, এথনিক কারণে, যেটা আমি মনে করি আমাদের দেশে কিন্তু ওরিয়েন্টালিজমের প্রভাবটা খুব বেশি। আমরা পশ্চিমা নিরিখ গুলোকে, সূচকগুলোকে ব্যবহার করছি সাংস্কৃতিক ভাবে, আমরা রাজনৈতিক ভাবে সংস্কৃতি থেকে এসেছি, অথবা আমরা এই এথনিক আইডেন্টিটি, অনেকে কিন্তু জাতীয়তাবাদ নিয়ে এই প্রশ্নটা এখন ফেস করছে। এখন কেউ যদি বলে
মার্কসিজমের কথা, আমি বলবো আমি আর এটা নিয়ে আর তর্কই করবো না, কারণ এটা তো প্রয়োগের ক্ষেত্রে আমি এটাকে সফল দেখতে পাবো না। আমি দেখতে চাইবো যে ইতিহাসে যে রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রে প্রধান শক্তিটা কোথা থেকে এসছে এবং প্রধান শক্তির সঙ্গে মিলছে কারা, বা আমাদের এই অঞ্চলের কোনো ইতিহাস তৈরি হয়নি যেখানে সাধারণত যাকে বলে বিত্তহীন মানুষ প্রান্তিক মানুষ ছিল। সেটা আপনি যদি ফকির সন্ন্যাসী আন্দোলন দেখেন 1760, আপনি যদি তারপরে একাধিক কৃষক বিদ্রোহ দেখেন, আপনি প্রত্যেকটাতে কিন্তু জমিদার ছিল, মনে রাখবেন জমিদার তো আন্দোলন করেছে, মুসলমান জমিদার। ফরাজি আন্দোলন যারা করেছে, এই শরীয়তুল্লাহ তিতুমির, এরা তাদের জন্য যারা যুদ্ধ করেছে তাদেরকে মনে করতো অমুসলমান, কিন্তু যুদ্ধ করতে গিয়ে তখন এই অমুসলমানদেরকেই সাথে নিয়ে গেছে। মধ্যবিত্ত শ্রেণীর যে ভাবনা মুক্তি সম্পর্কে আর গরিব মানুষের যে ভাবনা মুক্তি সম্পর্কে, এটা এক না, কিন্তু তারা নিজেদের প্রয়োজনেই এক হয়। এবং এটা আরেকজন আপনি যদি ওইটা বইটার সঙ্গে পরিচিত থাকেন, তাহলে সেটা হচ্ছে যে রমিলা থাপারের বইতেও কিন্তু উনি একটা বলছেন যে এখানকার যে কি বলে ওটাকে কৈবর্ত বিদ্রোহ নিয়ে অনেকে কথাবার্তা বলে, তিনি বলে এটা হিস্টোরিক্যালি ইম্পসিবল, আমরা কোনো উদাহরণ নাই কৃষক নিজে থেকে, গরিব মানুষ নিজে থেকে বিদ্রোহ করে, কেউ না কেউ তাদের সঙ্গে থাকে। এই জন্য আমার মনে হয় শেখ সাহেবকে আমি জাতীয়তাবাদ মুক্ত বলছি এই কারণে, আমি মনে করি না যে 20 বছরে রাষ্ট্র গঠনের যথেষ্ট ভাবনা তৈরি হয়, কারণ 48 সালেই তো এই জিনিসটা হয়েছে, 62 সালে তো শেখ সাহেব পর্যন্ত গেছে, 58 সালে তো ইস্ট বেঙ্গল লিবারেশন পার্টি তৈরি হয়ে গেছে, 1954 তো একটা হয়ে সবাই ভোট দিয়েছে মুসলিম লীগের বিরুদ্ধে। তাহলে এইগুলো কি তারা কি নিজেদের পরিচিতি দিচ্ছে? আমি রাষ্ট্র চাই, রাষ্ট্র চাওয়ার ইতিহাস তো শুরু হয়েছে 40 থেকে। আমি এইটাই বলছি যে সে যখন যে 40-এ যে রাষ্ট্রটা চাইছিল ওর কি বাঙালি রাষ্ট্র না, 47-এ যে যৌথ বাংলা হওয়ার কথা ছিল, সেই যৌথ বাংলা যদি বাঙালির রাষ্ট্র হতো, শেখ সাহেবের কথা দিয়েই বলছি, তাহলে তো কংগ্রেস ভোট দিত না বঙ্গভঙ্গে। এই জন্য আমার মনে হয় এই জিনিসটাকে যদি আমরা আক্রমণাত্মক না ভাবে সমস্যার বিষয়, ইতিহাস চর্চার সমস্যার বিষয়, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। বাঙালি একসাথে কখন করলো? 71 সালে তো তাহলে ভারতে যারা আন্দোলন করেছে তারা বলতো হ্যাঁ আমাদের রাষ্ট্র হচ্ছে, কোনোদিন বলেনি। তাদের পক্ষে বাঙালি হয় যদি আপনি ধরেন, সম্ভব না, তাহলে তো ভারতের অংশ হয়ে গেছে এবং দীর্ঘ সময় চলে গেছে। শেখ সাহেবের পক্ষে প্রান্তিকের বাইরে আসা সম্ভব নয়, কিন্তু এটা নিয়েই সারা জীবন রাজনীতি করেছে। তাই আমার মনে করি ইতিহাসের এই সূচকগুলো উপস্থিত। আমি মনে করি যেহেতু আমরা চর্চা করিনি, আমরা কেবলমাত্র বাঙালি সারাক্ষণই বলি আমরা বাঙালি আমরা বাঙালি, আমি জানি না আমরা বাঙালি বলতে কি। সমস্যা হয়ে যায় কি, কৃষক কখনো বলে না আমি বাঙালি। কৃষক যে বাঙালি সংস্কৃতির কথাটা আমরা বলি তার সূত্র কিন্তু কলোনিয়াল কোলাবোরেশন, এটাই আমার জন্য বড় সমস্যার বিষয়। আমি কি কলোনিয়াল কোলাবোরেশন সংস্কৃতি থেকে তৈরি নাকি আমি তার বিদ্রোহ থেকে তৈরি? আপনাকে এখন ঠিক করতে হবে আপনি কোন জায়গায় আপনার অবস্থানটা দেখতে চান, এটাই। ঠিক আছে, আর কেউ জিজ্ঞেস করবে কি? আফসানা, আমি আগাবো? জি স্যার, আমরা মনে হয় আগাই। ও আছে, আচ্ছা ঠিক আছে আগাই। জি স্যার। ওকে, আমি খুব সহজভাবে বলছি, সেকেন্ড পার্টে চলে যাই। যে আমার কাছে যে জিনিসগুলো মনে হয় যে আমাদের ইতিহাসটাকে যদি বড় মাপে ভাগ করি তাহলে 1757 থেকে 1800, তুমি ওই জায়গাটায় ওয়ান পাকিস্তান নেভার এক্সিস্টেড, এটা আমি আগে বলছি না পরে বলছি? আচ্ছা আগে একটু যাও তো, এটা উপরে যাও, প্রিভিয়াস স্লাইডে যাও। আগে স্লাইডটা যেতে পারবে? স্যার চেঞ্জটা কি আপনি দেখতে পাচ্ছেন? এই যে চেঞ্জ করছি। না, সেকেন্ড পার্ট যেটা লেখা আছে সেকেন্ড পার্ট। স্যার এটা সেকেন্ড পার্ট। আচ্ছা তাহলে উপরে চলে যাও, সেকেন্ড পার্টের উপরে। আমি খুব দ্রুত, আচ্ছা আমি মুখে বলে দিই, ঠিক আছে। 1757 থেকে 1857 হচ্ছে কৃষকের সঙ্গে জমিদারের বিদ্রোহের পর্যায়ে, এটাকে সামাজিক বিদ্রোহের পর্যায়ে। 1857 থেকে 1905 হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান গঠন, এবং 1909 থেকে সে ভোট পর্যন্ত হয়ে গেল। অথবা আমরা বুঝতে পারি যে রাজনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে, ভোট হচ্ছে, লোকাল গভর্নমেন্ট হচ্ছে ইত্যাদি। 1905 থেকে 1980 পর্যন্ত এটা হচ্ছে যে কৃষকের সাবল্য বাড়ছে, কারণ কৃষক ভোট পেয়ে গেছে এবং রাজনৈতিক দল তৈরি হয়ে গেছে।
এই তিনটা, এবং 1905 থেকে 40-এ হচ্ছে কৃষককে অস্বীকার করে আর কোনো রাজনীতি করা যাচ্ছে না। এইটাই ছিল মূল বিষয়। হ্যাঁ, এই যে এটা মোটামুটি শেষ হয়ে গেছে। তো 5 থেকে 40, 40 থেকে 47 কি হচ্ছে? 40 থেকে 47 হচ্ছে 40-এ তো আলাদা রাষ্ট্র হওয়ার কথা, 40 থেকে 47 হচ্ছে রাষ্ট্র গঠনের ব্যর্থতার পরিচয়। এটাই হচ্ছে মূল বিষয়। এটা থেকে ফাইনালটাই চলে যাবে, নেক্সট থার্ড পার্টি চলে যাবে। থার্ড পার্টি স্যার এটাই সম্ভবত থার্ড পার্ট ছিল। না, এটা হচ্ছে ফোর্থ পার্ট। আচ্ছা, আমি বলে দিচ্ছি থার্ড পার্টে এটা এমন কোনো কিছু না। থার্ড পার্টে সেটা হচ্ছে 1905-এ আমি মনে করি যে সাব স্টেট, পূর্ববঙ্গটা একটা সাব স্টেট। আপনি যে মুক্তিযুদ্ধের দলিল পত্র দেখেন, প্রথম দলিলটা কিন্তু হচ্ছে বঙ্গভঙ্গ। কেন? শিক্ষকরা যখন ওখানে বসে আলাপ করছিলেন তখন তারা বলছিলেন যে আমাদের সূত্র টানতে হলে তো আর আমাদের কোনো ঐতিহাসিক বা ভৌগোলিক কোনো পূর্বসূরি নেই ওইটা ছাড়া। অতএব উপরাষ্ট্রিক কাঠামোটা 1905 সালে এসেছে, এবং 5 থেকে 40 এটা হচ্ছে উপরাষ্ট্রিক কাঠামোর যে আন্দোলন সেটার ফসল। একই সাথে কেন্দ্র দিল্লি রাজনীতি বঙ্গের রাজনীতিকে অনেকটাই দখল করে নিয়েছে। তারপরে যেটা হচ্ছে 46-এ মুসলিম লীগ বলল যে না, আমাদের তো দুটো রাষ্ট্র হওয়ার কথা ছিল না। এখানে আমাদের মোহাম্মদ আলী জিন্নাহ একজন মিথ্যাবাদী হিসেবে পরিচিত হয়। এই কারণে যে 40 থেকে 46-এ যে পরিমাণ স্বাধীন পূর্ব পাকিস্তানের উপরে মিটিং হয়েছে কোনো সময় হয়নি। উনি যদি এটাকে টাইপিং এরার যেটা বললেন 46-এ এটাই যদি হতো তাহলে একবারও প্রতিবাদ করলেন না কেন? তা একবারও কিছু বলেনি, কোনো মুসলিম লীগ আর কিছু বলেনি। এবং প্রফেসর হারুনুর রশিদের ফোরশ্যাডোইং অফ বাংলাদেশের পরিষ্কার ভাবে হয়েছে, কেউ কখনোই তো বলেননি। তাহলে এটাকে কেন তিনি নিচ্ছেন? আমার মনে হয় জিন্নাহ যখন বুঝতে পেরেছিলেন 46-এর নির্বাচনের পরে যে হ্যাঁ, শক্তি আমার যা অর্জন করার হয়ে গেছে, তিনি এটাকে হয়তো স্বেচ্ছায় এটাকে পরিবর্তন করেছিলেন। তারপরে হলো 47 হলো আবার যৌথ বাংলা গঠনের প্রচেষ্টা। কিন্তু 47-এ এই বঙ্গীয় কংগ্রেসের উপরে যে পরিমাণ চাপটা দিল কেন্দ্র কংগ্রেস, তারাও এটার সঙ্গে থাকতে, তারাও হয়তো থাকতে চায়নি। কে আর পূর্বেকার চাষাদের অধীনে বাবুরা কি থাকতে চায়? এইটা হলো না, এবং এইটাই হচ্ছে মূল ভাগ। আমি কি এখন থামবো না আর একটু আগিয়ে থামবো? আসান না, আমাকে বলো। স্যার আপনি মনে হয় বলে যান, আমরা কোয়েশ্চেন গুলো লাস্টে নেই। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন শেষ পর্যন্ত যেটা দাঁড়ালো সেকেন্ড পার্ট, ফোর্থ পার্ট, শেষ পার্টটা বলি আমি। বাংলাদেশ আমার মতে কোনোদিনই পাকিস্তান একটা রাষ্ট্র ছিল না, দুইটা রাষ্ট্র অলরেডি জন্মেছিল। 40-এ যেটা হয়ে যায় সেটা তো অবধারিত ভাবে 47-এ এসে পুরোপুরি একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। অতএব জন্মের পর দিন থেকে বঙ্গের সঙ্গে জিন্নার ঝগড়াটা শুরু। 52-র যে ভাষা আন্দোলন হচ্ছে সেটা 48 থেকে 52 এর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। আমাদের যে প্রয়োজনীয় যে মানসিক যে চিত্র ধারণ মধ্যবিত্ত শ্রেণীর জন্য বিশেষ করে, এটা 52-তে গুলির পরে তৈরি। যারা এই যে অবস্থাতে মরুক, যে কারণে মরুক ইত্যাদি, শেষ পর্যন্ত এইটাই হয়েছে। এবং তখন 52 থেকে 54 এই সময়টা একটা বিষয় আছে। প্রফেসর আহমেদ কামালের বইটা যদি দেখেন তাহলে দেখবেন যে দুর্ভিক্ষ, এবং আপনি আতাউর রহমান খান সাহেবের বইতে পড়লেও দেখবেন যে দুর্ভিক্ষ, আমরা কিন্তু ভাবতে পারি না কি প্রচন্ড দুর্ভিক্ষ চলছিল ওই সময়। এবং এই দুর্ভিক্ষর কারণে যে অসুবিধাটা হচ্ছিল যে মুসলিম লীগ যদি দুর্ভিক্ষর কথা না, তার রাজনীতিতে না, তার তো ভোট পাওয়ার কোন সম্ভাবনা নাই। অতএব একদিকে দুর্ভিক্ষ আর একদিকে ভাষা আন্দোলন, এই দুটো মিলে মিশে যে অবস্থাটা তৈরি করছে একটা অপ্রতিরোধ্য সমস্ত শক্তি তো একত্রিত হচ্ছে। এবং আপনি দেখেন সেই সময় 1954 সালে যুক্তফ্রন্ট যত ভোট পেয়েছে আর যুক্তফ্রন্ট বিরোধী যত ভোট পেয়েছে, তার চেয়ে বরং হিসাবটা বিরোধীদের যাবে বেশি 1970-এর নির্বাচন। এই যে রাজনীতির মাধ্যমে, ভোটের মাধ্যমে সাধারণ মানুষ জানিয়ে দিচ্ছে পাকিস্তানের প্রতি আমার আস্থা নেই, পাকিস্তানের রাজনীতির প্রতি আস্থা নেই, এটা আমি মনে করি গুরুত্বপূর্ণ। 54 পরে মূল কথা যেটা, সেটা হচ্ছে যে আপনার বিরানবী কর ধারা কথা, আমি জানি না স্টুডেন্টরা এগুলো জানে কিনা, আমি ধরে নিচ্ছি যে তারা কিছুটা হলেও জানে। যখন এই যুক্তফ্রন্ট সরকারকে ভেঙে দেওয়া হয় তখন একটা যুক্তি দেওয়া হয় কয়েকটা যুক্তির মধ্যে, যে এরা স্বাধীনতার কথা ভাবছে 1954। তার মানে 7 বছর পরে পাকিস্তানিরাই জানে
যেটা স্বাধীনতার কথা ভাবছে, এবং এটা তো কোনো গোপন ছিল না। স্বাধীনতার বিষয়টা অনেক আগেই প্রস্তুত হয়ে গিয়েছিল, এবং এটা স্বাধীনতার পর্যায়ে যাওয়াটা কিন্তু অনেক বড় ব্যাপক বিষয়। তারপরে কিন্তু আবার ফজলুল হক, উনি পরিবর্তনশীল মানুষ, উনি আবার পাকিস্তানিদের সঙ্গে হলেন। শেখ সাহেব করেননি, শেখ সাহেব অ্যারেস্টেড হয়েছিলেন। তারপরে ডেটটা আমি মনে করি হচ্ছে 1958, আইয়ুব খানের পরে। কিন্তু আমি যে এই বিষয়টা সরাসরি ভাবে স্বাধীনতার কথা বলতে যাব, 58 পরে কিন্তু স্বাধীন করার প্রচেষ্টা নিয়ে অসংখ্য দল তৈরি হয়। ইস্ট বেঙ্গল লিবারেশন পার্টির কথা আমি বিশেষ করে বলি, কারণ অনেকেই তাদের কথা জানে না। এরা হলো জামালপুরের কিছু তরুণ, এরা তৈরি করলো একটা দল, এবং তারপরে এরা শেখ সাহেবের সঙ্গে দেখা করেছে, আর অন্যান্যদের সঙ্গে দেখা করে এরা ইন্ডিয়া যায় সমর্থন চাইতে। ইন্ডিয়ায় যখন যায় সমর্থন পাইতে, ফেরত এসে ধরা পড়ে যায়। ধরা পড়ে যাওয়ার পরে তাদের উপর অনেক নির্যাতন হয়। নেতার নাম ছিল আলী আসাদ, তাকে আর কোনোদিন পাওয়া যায়নি, মিসিং হয়ে যায়। 1962 কেন গুরুত্বপূর্ণ? ছাত্র নেতার কথা আমরা বলি। 62 থেকে আপনারা যদি খোকা রায়ের বইটা পড়েন, খোকা রায়ের বইতে আছে যে শেখ সাহেব এবং কমিউনিস্ট পার্টি দুজনে মিলে তারা আলাপ করছে দেশ কিভাবে স্বাধীন হওয়া যায়। এবং আমার কয়েকটা সাক্ষাৎকারে আমি এটা পেয়েছিলাম একই কথা, যে শেখ সাহেব বলছিল এই পাঞ্জাবিদের সঙ্গে থাকা যাবে না। তখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে সারওয়ারদি তো পাকিস্তান করবে, বলি যে উনি ওনার রাজনীতিতে, আমি আমার রাজনীতি। আমি মনে করি এটা খুব মৌলিক বিষয় শেখ সাহেবকে বোঝাতে। উনি ওনার রাজনীতি করে গেছেন, উনি মনে করেছেন যে ওনার প্রয়োজন আছে সারওয়ারদির সঙ্গে থাকা, কিন্তু তার রাজনীতি ইন্ডিয়ায় চলে যাচ্ছে স্বাধীনতার কথা বলতে, এটা তো সারওয়ারদির মাথা তো আসতো না। কিন্তু উনি গিয়েছিলেন, ব্যর্থ হয়েছিলেন, এটা ঠিক। কিন্তু যেহেতু ষড়যন্ত্র অনেক নানা ধরনের কথা, আমি জানি না আমি কোনটা সত্য। আমি এইটুকু মনে করি যে ফেরত আসার পরে উনি খুব মর্মাহত হয়েছিলেন ভারতীয়দের কথাবার্তায়। উনি মজার যদি আমাকে বলেছিল যে তোমাদের কেউ সিরিয়াসলি নেয় না ইন্ডিয়ানরা, এবং উনি এরপরে আর ষড়যন্ত্রের রাজনীতিতে কখনো দেখা যায় না। যার জন্য 62 থেকে 66 পরে 65-তে যুদ্ধ হলো, উনি 6 দফা দিলেন। 6 দফার পরে আর কোনো রাজনীতি সবলভাবে সামনে আসেনি, এবং 6 দফার পরে অন্য সমস্ত রাজনীতি প্রান্তিক হয়েছে। 6 দফাটা কেন গুরুত্বপূর্ণ? 6 দফাটা এক তো হচ্ছে যে আইনি ভাবে সংগ্রামের কথা বলা হচ্ছে। 6 দফার অন্য যে বিষয়টা, সেটা হচ্ছে ওখানে ভারত আর কাশ্মীর এটার বিষয়ে কোনো উল্লেখ নাই, কোনো বড় গুরুত্বই না। 6 দফার মধ্যে একটা ওইটা না। যদি বাঁচার দাবি 6 দফা হয়, তাতে যদি কাশ্মীর না থাকে, তাহলে পাকিস্তান যেটা একটা সেনা রাষ্ট্র, তারা যাবে কই? এই যে দুর্ভাবনা, আমি মনে করি এটা খুব মৌলিক, এবং যে কারণে আগরতলা ষড়যন্ত্র মামলা কিন্তু হয়েছিল। তো শেখ সাহেব এই মামলার সঙ্গে যুক্ত ছিলেন, কোনো প্রমাণ নেই। আমি দলিলগুলো সমস্ত পড়েছি, যারা যারা এর সঙ্গে ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি, কেউ বলেছেন না শেখ সাহেব জানতেন, কিন্তু শেখ সাহেব এটার সঙ্গে জড়িত ছিলেন। এটা তো ক্ষুদ্র সেনাবাহিনীর যারা ছিলেন তাদের বিষয় ছিল। শেখ সাহেব তো অনেক নিজেকে বড় নেতা তখন ভাবে, এবং 61-র পরে শেখ সাহেব কিন্তু সারওয়ারদি যাওয়ার পরে পাকিস্তানের বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না। তিনি এই সময় পুরোপুরি ভাবে মুক্তভাবে তিনি স্বাধীনতার কথা, তিনি স্বাধীন হওয়ার কথা ভাবছেন, করছেন ইত্যাদি বলছেন না, তিনি তার রাজনীতি করে যাচ্ছেন। 66-তে যখন হলো, 66-র আগরতলা ষড়যন্ত্র মামলা, আমি তখন তো বড় হয়ে গেছি। আমার মনে আছে পরের দিন যখন শেখ সাহেবের নামটা যোগ, প্রথম দিন কিন্তু শেখ সাহেবের নাম ছিল না, দ্বিতীয় দিন যখন শেখ সাহেবের নাম বলা হলো, তখন কিন্তু সবার অবিশ্বাসটা শুরু হলো। এই যে একটা মানুষকে বিশ্বাস করা হয় না, সে বিশ্বাসঘাতক। পাকিস্তানিরা ভাবছে যে ইন্ডিয়ার সঙ্গে শেখ সাহেব যুক্ত হয়েছিলেন, সদের বিশ্বাসঘাতক, কিন্তু মানুষের কাছে শেখ সাহেব কিছুতেই বিশ্বাসঘাতক হতে পারছে না। বোঝা যায় যে কোন পর্যায়ে গেলে মানুষ তাকে সম্পূর্ণরূপে তার নেতা হিসেবে গ্রহণ করে নিচ্ছে। শেখ সাহেব আন্দোলন শুরু হলো, এবং আমি একজন ঘনিষ্ঠ আমার আত্মীয় ছিল, পাকিস্তান পন্থী আত্মীয়, সে আমাকে বলেছিল যে অনেকে কিন্তু বলেছিল আইয়ুব খানকে এবং গহরায় না, আইয়ুব খান এবং তাকে শেখ সাহেব জড়িয়ে নাই, শেখ সাহেবকে কিন্তু আন্দোলন শুরু হলো 69-এ, যেটা হয়ে গেল আমরা দেখেছি। 69-এ আইয়ুব খানের পতন হলো, ইয়াহিয়া খান আসলো। ইয়াহিয়া খান এসে কেন ইয়াহিয়া খান স্বাধীনতা বলছি নির্বাচন দিল, এর কারণ আমরা পাকিস্তানে যখন গিয়েছিলাম, ওই সেনাবাহিনীর ইন্টেলিজেন্সের লোকরাই বলেছে, কেউ ভাবেনি যে সবাই
এত ভোট দেবে, আওয়ামী লীগের এ ভোট পাবে, এ পাবে, জামাত ভোট পাবে, ন্যাপ ভোটে ন্যাপ তখন আওয়ামী লীগ বলতো। এখন আমি কোনো মানুষ পাই না যে ভাবতো না যে পাকিস্তানিদের সঙ্গে থাকবো না। স্বাধীন দেশের কথা বলছি না, কোন একটা পরিস্থিতি থাকবে যেটা করে আমরা এটার সঙ্গে এদের সঙ্গে থাকবে। এই অবস্থাতে করেছেন এবং এইটা আপনি একটা বইতে, যেদিন নির্বাচন হয়েছে তার 7 দিনের মধ্যে তারা সিদ্ধান্ত, এনসাইক্লোপিডিয়ার পরে পাকিস্তানের উপরে যে গ্রন্থটা করবো, যে এরকম অদক্ষ সেনা বাহিনী এবং ইন্টেলিজেন্স বাহিনী পৃথিবীতে কম দেখা যাচ্ছে। তারা কি করে ভাবতে পারলো যে ঢাকায় ক্র্যাকডাউন করবে আর সারা বাংলাদেশ সেটা মেনে নেবে? তাই কিন্তু হলো, সারা বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। পাকিস্তান আর্মি ক্র্যাকডাউন না করলে তো এটার স্বাধীনতা হতো না, কিন্তু পাকিস্তান আর্মির অবধারিত ছিল রুটি রুজির বিষয়। এই জন্যই আমি বলি, আসলে শুরুটা যে দিয়ে বলছিলাম শেষটাও সেই কথাটা দিয়ে বলছি। পাকিস্তান আর্মি তার রুটি রুজি রক্ষা করার জন্য আক্রমণটা করেছে। পাকিস্তানের এই রকম রক্ষা যদি না করতে পারে, পাকিস্তানিরা কোনোদিনই সেনাবাহিনীকে, শেখ মুজিবের গ্রহণ করাটা পাকিস্তান আর্মির পক্ষে অসম্ভব ছিল। শেখ মুজিব কাশ্মীরে যুদ্ধ করতে চায় না, শেখ মুজিব ইন্ডিয়ার সঙ্গে শত্রুতা করতে চায় না। আপনি যদি ওই মোহাম্মদ আলী জিন্নাহর বক্তৃতাটা দেখেন আর শেখ মুজিবের 6 দফাটা দেখেন, আপনি বুঝতে পারবেন যে পার্থক্যটা কোন জায়গায় ছিল। এই দুই মেরু কেন হয়েছিল? কারণ দুটো সম্ভবত 47 সালেই আলাদা রাষ্ট্র হিসেবে ছিল। এবং সেই কারণে আমি মনে করি যে শেখ সাহেবের যাত্রা মানে হচ্ছে বাংলাদেশের যাত্রাটাকে বোঝানো। আমি শুধু এইটুকুই মনে করি যে আপনারা 47 থেকে শুরু করলে কোনোদিনই সম্পূর্ণরূপে শেখ মুজিবকে বোঝা যাবে না। শেখ মুজিব অনেক দীর্ঘ যাত্রা, সেই সামাজিক বিদ্রোহ, রাজনৈতিক বিদ্রোহ, উপরাষ্ট্রিক গঠন, স্বাধীনতার প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাওয়া এবং নতুন উদ্যমে আবার শুরু করা, প্রত্যেকটা রয়েছে ইতিহাসের মধ্যে এবং শেখ মুজিবের এটারই প্রতিনিধি। এবং এই প্রতিনিধিত্ব বুঝতে পারলে বাংলাদেশকে বোঝা যায়, শেখ সাহেবকে। এই হলো আমার বক্তব্য। ধন্যবাদ। এখন আমাদের প্রশ্ন উত্তর পর্ব। যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে আপনার মাইকটি আনমিউট করে প্রশ্নটি অথবা কমেন্ট বক্সে প্রশ্নটি করতে পারেন, তার প্রশ্নের উত্তর দিবেন। স্যার, আমাদের প্রোগ্রামটা ফেসবুকে যেহেতু লাইভ হচ্ছে, স্যার ওখানে একজন একটা প্রশ্ন করেছে, জান্নাতুল মাওয়া দ্রুতি নামের একজন। উনি জিজ্ঞেস করেছেন স্যার যে স্যার, শেখ সাহেবের জীবনে সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক চিন্তা চেতনার কোনো সম্পর্ক ছিল বা প্রভাব ছিল? আচ্ছা, খুব ভালো প্রশ্ন। আমি একটু জলদি করে উত্তর দিই। হ্যাঁ, আচ্ছা, শেখ সাহেবের আত্মজীবনী তো আছে। উনি যেসব মানুষদেরকে শ্রদ্ধা করতেন তার নাম উনি উল্লেখ করেছেন, তার মধ্যে একজন হচ্ছে সুভাষ বোস। তো আরেকজনের কথা উনি বলেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। হ্যাঁ, অবশ্যই প্রভাব ছিল। ইনফ্যাক্ট এই যে 40-এর যে মুসলিম লীগের তরুণ জনগোষ্ঠীর রাজনীতি, এটা আমার একটা লেখাও আছে, আমি যদি পারি আমি আফসানাকে পাঠিয়ে দেবো, আমি বলছি যে এই রাজনীতির প্রভাব বিশাল ছিল। এটা আমরা ভেবে দেখি না। ধন্যবাদ জান্নাতুল মাওয়া এই প্রশ্নটা করার জন্য। আমি নিজে লিখেছি বলে এইটা আরো আগ্রহ। এই যে ইনার গ্রুপের কথা বলছিলাম, যার মাধ্যমে শেখ সাহেব ইন্ডিয়ায় গিয়েছিলেন বলে প্রতীয়মান হয়, সেই ইনার গ্রুপ পুরোটাই ছিল কিন্তু সুভাষ বোসের মডেল। তাদের উদ্দেশ্য ছিল যে আমরা কলকাতায় গিয়ে একটা সেন্টার করব, শেখ সাহেবকে ওখানে নিয়ে যাব এবং শেখ সাহেব সৈন্য সামন্ত নিয়ে সংগ্রহ করে এসে একদিন বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করে দেশ স্বাধীন করে দেবে। কিন্তু দেখা যাচ্ছে যে এই মডেলটা কাজ করেনি, এই মডেলটা কাজ করতো না। সুভাষ বোসের ক্ষেত্রেও যেমন কাজ করেনি, উনি যখন জাপানিদের নিয়ে দেশ স্বাধীন করতে এসেছিলেন, শেখ সাহেবের ক্ষেত্রে তো কাজ করলো না। তো আমি জিজ্ঞেস করেছি, আচ্ছা আপনি যে এটার কথা বলছেন, আপনাদের ব্যর্থ বলেন কেন? কিন্তু আমরা মানুষের মধ্যে এটা বোঝাতে সক্ষম হইনি যে এইভাবেই বাংলাদেশ স্বাধীন করা যায়। ওনারা খুব মানে
ভারাক্রান্ত হয়ে গেছিলেন। এর মধ্যে আমি এর নাম বলবো না যেহেতু বলাটা ঠিক না, একজন ছিলেন খুব নামকরা সাংবাদিক, উনি খুব বিব্রত হতেন যে আমি যেহেতু জেনে গেছি তার নামটা যে উনি এরকম ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছিলেন, কিন্তু তিনি বলেছিলেন যে আমরাও এটা বুঝি, কিন্তু শেখ সাহেবের ওই 62-তে ইন্ডিয়ায় যাওয়া ছাড়া আর কিন্তু কোনো এই চেষ্টার মধ্যে দেখতে পাই। তবে ইউ আর রাইট, শেখ সাহেবের একটু হাত ছিল। দ্বিতীয়ত, ইউনাইটেড বেঙ্গল মুভমেন্টের যদি মিটিং এর দলিলপত্র দেখেন আপনি দেখবেন যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অর্থাৎ যে যারা ছিল এই তাদের মানুষের সামনেই কিন্তু প্রথম আবুল হাশেম, বর্তমান আমাদের বদরুদ্দীন ওমর সাহেবের বাবা এবং বঙ্গীয় মুসলিম লীগের জেনারেল, তিনি কিন্তু প্রস্তাবটা উপস্থিত করেছিলেন। অতএব বাংলায় তারা অত্যন্ত সম্মানিত মানুষ ছিলেন এবং তাদের যে র্যাডিক্যাল ভাব, এই র্যাডিক্যাল ভাবটা কিন্তু খুব প্রবল ভাবে বাংলাদেশের ওই আন্দোলনকারীদের মধ্যে ছিল। শেখ সাহেব তার মধ্যে ছিলেন, তার বইতেও উল্লেখ আছে, তিনি শ্রদ্ধা করতেন। কিন্তু সঙ্গে তিনি একটা কথা বলেছেন, এদের বাইরে খুব একটা লোককে তিনি শ্রদ্ধা করেন। আমার মনে হয় এটা আমাদের স্মরণ রাখার কথা। ধন্যবাদ। স্যার, আমাদের একজন শিক্ষক আজিজুল রাসা স্যার, উনি একটি প্রশ্ন করার কথা বলেছেন, আমি স্যারকে অনুরোধ করছি প্রশ্নটি করার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ স্যার। আপনার একটা পয়েন্ট আমি একটু স্পষ্ট হতে যাচ্ছি। আসলে আপনি যা বুঝেছি, আপনি বলতে চেয়েছেন যে আসলে 47 সাল থেকেই মানে দেশ পাকিস্তান হলো দুটো দেশের আসলে যাত্রা ছিল আলাদা। এটা আমিও আপনার সাথে অনেকটা, যদি এটা বলেন আমি অনেকটা একমত। কিন্তু কিছু কিছু আসলে স্কলার দেখেছি, যেমন হচ্ছে তারা বলার চেষ্টা করছেন যে ন্যাশনাল ইন্টিগ্রেশন করতে ব্যর্থ হচ্ছে, ইকোনমিক ইমব্যালেন্স এইগুলো। আবার আর কিছু কিছু বলছেন যে সমালোচনা করছেন, যেমন শ্রীনাথ রাঘবন সাহেব, যে না হচ্ছে বাংলাদেশের জন্ম বা এটা দুটো যে পথ আলাদা হওয়া, এটা কোনো ডিসাইডিং ফ্যাক্টর ছিল না। এটা একেবারে শেষ পর্যন্ত বাংলাদেশের মানে এই অঞ্চলের যে রাজনীতিবিদরা তারা পাকিস্তান কাঠামোর মধ্য থেকে কিভাবে রাজনীতিটা করা যায় সেটা চেষ্টা করেছিলেন। তো এক্ষেত্রে আসলে আপনার মতামতটা আরেকটু পরিষ্কার ভাবে জানলে ভালো হতো। আমার মনে হয় যে বিভিন্ন মানুষ তো অনেক কথা বলছে, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে পারছিল পাকিস্তান আর্মি যখন আক্রমণটা করলো। পাকিস্তান আর্মি হিসেবে বুঝি না, অন্য কেউ যদি বোঝে তাহলে আমার বুঝতে সুবিধা হয়। কিন্তু যে ভারতীয়দের যে অবস্থানটা, ভারতীয়দের তাদের হচ্ছে যে ভারতীয় রাজনীতি, কিন্তু শেখ সাহেব এখানকার কোন রাজনীতি পাওয়া যাবে না যে ভারতপন্থী ছিল, দু একজনকে পাওয়া যাবে ভারতের। আমি মুজিবনগর দলিলপত্র ইন্টারভিউতে তো খুব পরিষ্কার, আমি পারলে এটা পড়ে শোনাতাম। ওখানকার যে মুজিবনগর সরকারের আমলারা ছিল তারা বলছে যে আমরা সবসময় সচেতন ছিলাম যে আমরা স্বাধীন, আমরা আলাদা, কিন্তু ভারত সেটা মনে করেনি। ভারতের সংগ্রাম তো হচ্ছে পাকিস্তানের সঙ্গে। এই যে যুদ্ধ আর উপযুদ্ধ আর একসাথে বসবাস মেনে নেওয়াটা একটু কঠিন হয়। আমি মনে করি যে হ্যাঁ, আমাদের যুদ্ধটা আমাদের কাছে মুক্তিযুদ্ধ, আমরা সেই কারণে কৌশলগত কারণে ভারতের সঙ্গে এক হচ্ছি। ভারতকে আমরা একটা বিশাল সুযোগ করে দিয়েছি পাকিস্তান ভাঙার জন্য। পাকিস্তানরা চেষ্টা করছে যে আচ্ছা আমি এই যে অবস্থানটা ধরে রেখেছি সেটাকে আমি টিকিয়ে রাখবো। তাহলে 3টা যুদ্ধ চলছিল, একটা যুদ্ধ হয়নি, 3টা যুদ্ধ চলছিল। আমরা তাহলে এটাকে কি নাম দেবো আমি জানি না। আর রাঘবান যেটা বলছেন যে উনি তো মোটামুটি দলিল ভিত্তিক ওটা বলছেন, কিন্তু আপনি যদি দেখেন স্টেট ডিপার্টমেন্ট ডকুমেন্টস গুলো তাহলে দেখবেন যে বাংলাদেশ যে হতে যাচ্ছে এটা একেবারে নিশ্চিত, এবং এই নিয়ে কোনো কথা হচ্ছে না। যে প্রণব মুখার্জি উনি এত অসুস্থ, আমার বইতে উনি একটা ইন্টারভিউ আছে, খুব অদ্ভুত ইন্টারভিউ। কারণ উনি সারাদিন আমাকে অপেক্ষা করিয়ে রেখে যখন আমি ওনাকে বসলাম, উনি বলেন আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, কারণ আমি ওথ অফ সিক্রেসি নিয়েছি। আমার খুব বিরক্ত লেগেছিল। যাই হোক, উনি একটা কথা শুধু বলেছিলেন, উনি অক্টোবর মাসে ইন্দিরা গান্ধী উনাকে বিভিন্ন দেশে পাঠান। তারা একটা কথা বলেছিলেন, আমরা জানি বাংলাদেশ হচ্ছে, কিন্তু তোমরা পাকিস্তানকে ভেঙো না। আর আপনি যদি স্টেট ডিপার্টমেন্টের ডকুমেন্টস গুলো দেখবেন, বাংলাদেশ যে হবে এটা নিয়ে তাদের মাথা ব্যথা ছিল। বাংলাদেশ হবে ওটা লোকাল একটা বিষয়ে পরিণত হয়েছিল। আমেরিকার ভয় ছিল যে তারা একটা সাউথ এশিয়ান যুদ্ধের মধ্যে যদি জড়িয়ে পড়ে। আমি আরেকজনকে ইন্টারভিউ করেছি, সেটা হচ্ছে
জেন দীক্ষিতই হবে বোধহয়, না নামটা জেন দীক্ষিত, ভারতের প্রতিরক্ষা সচিব ছিল, প্রতিরক্ষা উপদেষ্টা ছিল। উনি যেটা বলছিলেন যে এই যে এত কথা বলা হয় যে 7 ফ্লিটকে নিয়ে, এদের কারো ফায়ারিং অর্ডার ছিল না, ফায়ারিং অর্ডার ছিল না, তাহলে আপনারা বলেন ওইটা হচ্ছে পলিটিক্স, আমরা এটা করি। উনি মিথ্যা কথাও বলেন অনেক, কিন্তু যাক এই অংশটা তিনি বলছেন। আমার মতে আমি যে সাক্ষাৎকার যতগুলো নিয়েছি তার মধ্যে 2টা সাক্ষাৎকার আমি মনে করি ভারতীয়দের খুব গুরুত্বপূর্ণ, 3টাই বলি। জগজিৎ সিং আরোরারটা, তিনি একটা কথা বলেছেন, এটা আমি বলি আমার সবচেয়ে প্রিয় কথা উনার। আরেকটা হচ্ছে যে ওই সময়কার ভারতের প্রতিরক্ষা সচিব, সেটা উনার নাম হচ্ছে কিষাণ বিহারী লাল। উনি খুব ঠান্ডা মাথায়, অসুস্থ মানুষ, কিন্তু উনি পুরো নিরেট বলে গেলেন যে দেখো এপ্রিল মাসে থেকে আমরা তৈরি হওয়া শুরু হয়েছি যুদ্ধ করতে। আমরা কমার্স সেক্রেটারি থেকে আমাকে ডিফেন্স সেক্রেটারি হয়ে আমাকে বলা হলো অস্ত্র তৈরি করো, কিন্তু একটা জিনিসই আমরা জানতাম যে আমরা ডিসেম্বরের আগে আক্রমণ করব না। কেন? র ভীষণ ভীত ছিল। বললাম র কেন ভীত ছিল? বলে 62 র ভুলতে পারে না, র উইল নেভার ফরগেট 1962। কারণ সম্ভবত এই সমালোচনাটা ছিল যে রর কারণেই 62-তে এই ভারতের এই অবস্থানটা ছিল। অতএব রর কে কাউল, এবং এই আমি লেখাতে দেখি কাউলকে কেউই পছন্দ করে না, কিন্তু কাউল তো বেটা নার্ভাস যে ভাই আবার যদি এরকম একটা ঝামেলা হয়, তাই জন্য বরফ পড়াটা শুরু হওয়ার পরে তারা, যাতে করে চায়না না আসতে পারে। কিন্তু আবার যদি চাইনিজ দলিলগুলো দেখা যায়, তাহলে দেখা যায় চায়নার কোনো আগ্রহ নেই পাকিস্তানের জন্য জানতে, তারাও আছে। অতএব বাংলাদেশকে আমার মনে হয় আমরা যতটা বড় হইব না, আমার দেশ, আমাদের দেশ, আমরা এটা ভাবছি, কিন্তু পৃথিবী আমাদের নিয়ে অত ভাবছিল না। পৃথিবী আন্তর্জাতিক পরিসরটা নিয়ে অনেক বেশি ভাবছিল। আমাদের দেশ, আমাদের যুদ্ধ, এবং আমি মনে করি ওইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। রাঘবানের সমস্যাটা উনি বিশ্বের পরিপ্রেক্ষিতে দেখছেন, ঠিক অফকোর্স বিশ্বের পরিপ্রেক্ষিতে। আমি তো বিশ্ব দেখছি না, আমি তো আরো ছোট পরিসরে আমার কি হচ্ছে এইটা। এই জন্য আমার মনে বিভিন্ন মতামত থাকবে। আমি একটা গ্রামে গিয়েছিলাম, সেখানে আমাকে একটা লোক বলছিলেন, একটা বুড়ি, এবং এটা আমার অদ্ভুত, যে মুজিবর কেমন আছে। আমি এত হতভম্ব হয়ে গেছিলাম, আমি কোনো উত্তর দিতে পারছি না। তো পাশে আমার সঙ্গে যে লোকটা ছিল সে বলছে হ্যাঁ হ্যাঁ ভালো আছে, ঠিক আছে ঠিক আছে। ওই মহিলার কাছে কিন্তু তার নিশ্চয়ই মানসিক ভাবে কোনো বৈকল্য ছিল, অথবা যে লোকটা রাতে এখন ঘুমাতে পারে না কারণ সে রাজাকার জবাই করতো, এখন ভুলে গেছে কতগুলো রাজাকার সে জবাই করেছে। এইটা তো একটা সুসংগঠিত যুদ্ধের লক্ষণ না। আমার যুদ্ধ কিন্তু আমার গ্রামের মতোই বিচিত্র, বিভিন্ন ধরনের, এবং এইটা খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই বিবিধতা যদি আমরা বুঝতে পারি, দেখতে পারি, তাহলে বাংলাদেশের একাত্মতা আমরা বুঝতে পারবো। এটা কিন্তু একক যুদ্ধ। আমি কালকে এক জেনারেল, মুক্তি বাহিনীর এক জেনারেলের সঙ্গে একটু তর্ক লেগে যাচ্ছিল। বলছিলাম যে সরকারি সেনাবাহিনী ছিল অফিসিয়াল, এর পাশাপাশি ছিল আধা অফিসিয়াল হচ্ছে মুজিব বাহিনী, যেটা ভারতীয় সরকার গঠন করেছিল। কিন্তু এই মানুষগুলো যারা মুজিব বাহিনীতে যুদ্ধ করেছিল তারা সবাই দেশপ্রেমী। কি রাজনৈতিক কারণে হয়েছিল সেটা অন্য কথা। দ্বিতীয়ত ছিল কাদেরিয়া বাহিনী ছিল, হেমায়েত বাহিনী ছিল, বামদের বিভিন্ন বাহিনী ছিল, সবাই কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে লড়ছিল। কিন্তু এককভাবে যে একটা লড়াই, এটা তো হচ্ছে না, কারণ এটা তো সংগঠিত রাষ্ট্র না, এটা রাষ্ট্র হবার পথে। তো সেই কারণে এত বিবিধ ছিল। এগুলো জানা থাকলে আমাদের কোথায় বাংলাদেশের এই বিতর্কগুলো আরো সুবিধা। এই জায়গায় আমি আপনার মতামতের সাথে একমত। কারণ আমার মনে হচ্ছে রাঘবান শুধু আন্তর্জাতিক না, উনি অনেকটা ভারতীয় মানে পার্সপেক্টিভটা বেশি আসলে ই করতে চেয়েছেন। আমার একবার ঝগড়া হয়ে গেছিল, বলেছিল এনডিটিভি রাঘবানে ছিল বোধহয় যে উই লিবারেটেড ইউ। আমি বাংলাদেশি, আমাকে যদি বলে কেউ উই লিবারেটেড ইউ, সত্য হলো তো আমি মেজাজটা খারাপ হয়ে যাবে। আমি অনুষ্ঠান করুন না, উই লিবারেটেড ইউ বললে তো চলবে না। অ্যাকচুয়ালি যেটা আমাদের দেশের লোকজনরা বলে না, বাংলাদেশের যদি এই আন্দোলন না হতো, ইন্ডিয়া প্রথম থেকেই তো সমর্থন করছে এই আন্দোলন, তাহলে ইন্ডিয়ার এই সুযোগটা হতো। পাকিস্তান আর্মি এই যে হিন্দু মেরে মেরে ইন্ডিয়ায় পাঠালো, এই সুযোগটা ভারতের জন্য ছিল একেবারে রীতিমতো মানে বিশাল একটা সুযোগ। ওখানে শরণার্থীদের ইন্টারভিউ গুলো যদি দেখা যায়, তাহলে দেখা যাবে ভারতের প্রতি ওদের বিদ্বেষটা। ভারতে গিয়ে কেউ সুখী জানে বেঁচে গেছে এটা ঠিক, কিন্তু ওই জীবন
তারা মোটেই চায়নি, এবং ভারতীয়দের প্রতি যে বিশাল কোনো পছন্দ ছিল তাও আমি কোনো ইন্টারভিউতে পাইনি। থ্যাংক ইউ ফর রেকগনাইজিং দ্যাট রাঘবন, এত সবাই তো বলে, আমাকে বলে যে রাঘবনের মতো একটা বই লিখতে হবে। আমি রাঘবনের মতো বই লিখবো কি করে? আমি তো রাঘবন না, আমার কাছে এটা তো আন্তর্জাতিক যুদ্ধ না, এটা আমার নিজের যুদ্ধ। আমাকে লিখতে হলে আমার নিজের লোকের কথাই বলবো। ধন্যবাদ স্যার, আপনাকে মানে Thank you. অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। স্যার আমাদের আরেকটি প্রশ্ন আছে কমেন্ট বক্সে, আমি একটু পড়ছি। বাইজিদ নামে একজন প্রশ্ন করেছেন, উনি বলেছেন, স্যার বলেছেন সোহরাওয়ার্দী সাহেবের মৃত্যুর পর শেখ সাহেবের পাকিস্তানের প্রতি কোনো আকর্ষণ ছিল না, তাহলে কেন 6 দফায় তিনি স্বায়ত্তশাসনের আকাঙ্ক্ষা রেখেছিলেন কিংবা স্বাধীনতার সরাসরি সুযোগ সৃষ্টি করেননি, কিংবা 7ই মার্চ ভাষণ কতটুকু পর্যায়ের স্বাধীনতার আহ্বান ছিল, যেখানে অনেকে ধারণা করেন 4 খলিফার জোরাজুরিতেই শেখ সাহেব 7 মার্চের ভাষণে স্বাধীনতার কথা বলতে বাধ্য হয়েছিলেন? আচ্ছা, ওকে, ধন্যবাদ। আমি বোধহয় একটু বলতে ভুল করেছি। সেটা হচ্ছে যে সারওয়ার্দীর মৃত্যুর পরে উনি পাকিস্তান মুসলিম লীগের, আওয়ামী লীগের প্রতি কোনো আগ্রহ ছিল না, এটাই আমি বলতে চাইছি। ওনার কোনো আগ্রহ ছিল, উনি পুরোপুরি দলটাকে তৈরি করছেন পূর্ব পাকিস্তানকে। আপনি দেখবেন যে নির্বাচনের সময় কিন্তু কোনো পাকিস্তানে কোনো জায়গায় ভোট পায়নি, কারণ শেখ সাহেব তো বুঝতে পেরেছেন এই দলের সমর্থন তো আরেক রাষ্ট্রে হতে পারে না, যে 6 দফা কি করে পাকিস্তানিরা পছন্দ করবে। একটা লোক শুধু এমপি হয়েছিল, সে অন্য জায়গা থেকে ইন্ডিপেন্ডেন্ট নির্বাচিত হয়েছিল, সে আওয়ামী লীগে যোগদান করেছিল। কিছু লোক ছিল তাদের সমর্থক, যেমন ওই যে বলে নাম কি, এই যে হেনা জেলানি আর আসমা জেলানির বাবা মালিক গোলাম জেলানি, এরকম কয়েকজন ছিল। কিন্তু মূলত পাকিস্তানের প্রতি বা যেটা পশ্চিম পাকিস্তান বলেন সেটা ছিল। দ্বিতীয়ত এইটাই আমি বলতে চাইছি, তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি পাকিস্তানের প্রতি বলার জন্য, পাকিস্তান আওয়ামী লীগের প্রতি। তৃতীয়ত যেটা, উনি 7ই মার্চের বক্তৃতায় 4 খলিফার চাপে, শেখ মুজিবুর রহমান 4 খলিফার চাপে, এটা হবে, এটা 4 খলিফার লোকরা হয়তো করতে পারে। তিনি, আপনি যদি এবার স্টেট ডিপার্টমেন্টে বলছে, এগুলো যেহেতু লোকে পছন্দ করে, তিনি তো জানেন তিনি কি করতে চাইছেন। এটা আমার মনে হয় স্বাধীনতা ঘোষণা করলে কি হতো, স্বাধীনতা ঘোষণা করলে তো পাকিস্তান আর্মি খাদেম হোসেন রাজার বইটাতে আছে, 7 তারিখে তারা অপেক্ষা করছিল আক্রমণ করার জন্য। শেখ সাহেবের কাছ থেকে এটা কি আশা করা যায় যে তিনি স্বাধীনতা ঘোষণা করে দিয়ে শত শত মানুষ, তো যেটা বদরুদ্দীন মশাই একবার বলেছেন যে উনারা নাকি তাহলে আর্মি টার্মি উড়ে যেত। আমার মনে হয় বদরুদ্দীন সাহেবের মিছিলের অভিজ্ঞতা কম, কারণ আমরা তো মিছিল করেছি, মিছিলে একটা পুলিশের বাড়ি লাগলে 500 মানুষ পালিয়ে যায়, তারপর দূরে গিয়ে ঢিল মারে। আমি তো দীর্ঘদিন রিপোর্টার, আমি দেখেছি কিভাবে মানে মিছিলের মানুষ ব্যবহার করে। এটাতে বলা ঠিক না যে মিছিলের মানুষ চলে যাবে এবং দেশ দখল হয়ে যাবে। এবং পাকিস্তান আর্মি যদি ক্যান্টনমেন্ট যেতে যেতে 2টা বোমা ফেলতো কি হতো? আমার মনে হয় এটাকে এত দেওয়া উচিত নয়। আর তিনি স্বাধীনতা ঘোষণা করে কি লাভ হতো? স্বাধীনতা ঘোষণা না করাটা তো খুব বিশাল জিনিস ছিল। স্বাধীনতা ঘোষণাটা করে কি লাভ হতো? পাকিস্তান আর্মি যখন আক্রমণ করলো, স্বাধীনতা ঘোষণা না করলে যে কথাটা বলা হয়েছিল, তাহলে তো উনি একটা রেবেল লিডার হতেন, উনি নির্বাচিত লিডার থাকতেন না। তিনি আক্রমণের পরে এইটা, আমাদের মুক্তিযুদ্ধের দলিলপত্রে লেখা আছে শেখ সাহেবের নামে প্রচারিত। হতে পারে শেখ সাহেব এটা দিয়ে গেছেন, হতে পারে শেখ সাহেব ঘোষণা করেছেন, বিষয় সেটা না। বিষয়টা হচ্ছে আক্রমণটা হয়েছে এবং আক্রমণের প্রতিবাদ। এটাকে আমরা যদি একটু ওইভাবে নিতে পারি, রাদার দেন যে খুঁজলাম যে কে এটা করেছিল, কে এটা করেনি, 4 খলিফা এটা করেছিল। 4 খলিফারা সবসময় বলে আসছে তারা করেছিল, কদিন তাদের লোকরা আমার সঙ্গে যোগাযোগ করে বলে যে আমরা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম। আমি বলে আচ্ছা ঠিক আছে বলো, এটা তো আর বড় বিষয় না। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার অধিকার একজন মানুষের ছিল, শেখ সাহেবের, আর তো কারো ছিল না। ওতে বলে তো লাভ নেই। আর তো কেউ নির্বাচিত নেতাও না, জনগোষ্ঠীর মানুষও না। আমার কাছে মনে হয় না এটা বড় জিনিস, তবে এটা আমাদের চর্চাতে থাকবে, আমরা এইভাবে ইতিহাস চর্চাটা করি। আমার মনে হয় না অন্যভাবে আমাদের পক্ষে চর্চা করা সম্ভব। তবে কাঠামোটা থাকলে বোঝা যায় যে মার্চ মাসের ঘটনা এটা অনেক অবধারিত ভাবেই ঘটছিল। আর আমি বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি যাদের সঙ্গে শেখ সাহেব ফেব্রুয়ারি মাসেও দেশ স্বাধীন করার নিয়ে পরিকল্পনা, আমার কাছে যারা বলেছে তাদের কথা আমি উল্লেখ করে করছি। স্বাধীনতার ঘোষণাটা দিয়ে দিল,
আমি অনেক আছে যে স্বাধীনতা ঘোষণা দিয়ে দিলে তারা কি ঢাকা শহরে যুদ্ধ করেছিলেন? ঢাকা শহরে তো কোনো যুদ্ধ হয়নি, সেনাবাহিনীর লোকরা ছাড়া কিছুটা প্রতিরোধ হয়েছে। কিন্তু যারা বলছেন যে চার খলিফারে কি যুদ্ধ করেছিলেন, কেউই যুদ্ধ করেনি। তবে আতাউস সামাদের সঙ্গে একটা সাক্ষাৎকারের আমাদের বইতে আছে, সেখানে আমি বইটা বোধহয় আরেকবার রিলিজ করবো, সেকেন্ড এডিশন, থার্ড এডিশনটা। সেখানে সামাদ ভাই যখন চলে আসছেন তখন শেখ সাহেব তার দিকে তাকিয়ে বলেছেন, সামাদ, আই হ্যাভ গিভেন ইউ ইন্ডিপেন্ডেন্স, গো অ্যান্ড প্রিজার্ভ ইট। শেখ সাহেব নিশ্চয়ই জানতেন। শেখ সাহেবকে কি ঘোষণা দিয়ে তিনি নেতা এটা প্রমাণ করতে হবে? এটা প্রয়োজন হয় না। আমি মনে হয় ইতিহাসের লোকরা তো এটাকে, এটা তো আর আমলাদের প্রজ্ঞাপন জারির মতো। একটা দেশের ইতিহাস, একটা দেশ স্বাধীনতা ঘোষণা তো একটা আমলার প্রজ্ঞাপন না, এটা তো একটা ঐতিহাসিক ঘোষণা। এই স্যার আমার একটা প্রশ্ন ছিল, আহ, জানি না অপ্রাসঙ্গিক হবে কিনা। বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে আদিবাসীদের অবস্থান কি ছিল, বা আদিবাসীদের নিয়ে বঙ্গবন্ধুর পরিকল্পনা কি ছিল, এটা একটু জানতে চাই। আমার মনে হয় না যে এইরকম একটা বিষয় তিনি খুব একটা ভেবেছিলেন। এইটুকু আমি জানি যে পাকিস্তান সেনাবাহিনী বিশেষ করে যখন দিলীপ রায় পক্ষে চলে যায়, কারণ পাকিস্তানিরা ভাবছিল যে এদেরকে দিয়ে আমরা কিছু কাজ করিয়ে নিতে পারবো। আচ্ছা, আপনি যদি এদের সম্পর্কে বিভিন্ন মানুষের ভাবনা জানতে চান, বিশেষ করে মুজিবনগর সরকারের, তাহলে হয় আপনি অপেক্ষা করতে পারেন, অথবা আমাদের চতুর্থ খণ্ডে এস এ সামাদ সাহেবের নাম কি শুনেছেন আপনি? উনি চিটাগং এর জোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিলর ছিলেন। উনি অনেক কথা বলেছেন যে কিভাবে এরা যোগদান করেছিল, কিভাবে অংশগ্রহণ করেছিল। আমাদের যে বইটা আছে বাংলাদেশ ৭১, ওটা আর আউট অফ প্রিন্ট, আমরা ওখান থেকে নিয়েও আদিবাসীদের কথাটাও আমরা লিখবো, যে আদিবাসীদের এই পরিচয় পাওয়া যায়, এই লক্ষণ পাওয়া যায়। শেখ সাহেব কি ভেবেছেন? আমার মনে হয় শেখ সাহেব ওদের কথা ততটা ভাবেন। ওরা একটা পক্ষে বিপক্ষের কোনো বিষয়, এটা বোধহয় হয়তো তিনি ভাবেন। তার কাছে এই জনগোষ্ঠী, যেটা আমরা বলি সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর বিষয়টা ছিল, এটাই আমি মনে করি। তবে এটা নিয়ে অনেকেই আজকাল তো এটা রাজনীতির পরিসরে চলে গেছে, তাই জন্য এটা অন্যরকম হয়ে গেছে। তবে মনে রাখবেন যে বহু মুক্তিযোদ্ধা ছিল আদিবাসীদের, অনেকেই আছে, এখনো আছে, বেঁচে আছে এখন। আমাদেরই তো 68 বছর 69 বছর বয়স, তারা আমাদের বয়সী মানুষ, এখনো বেঁচে আছে, যুদ্ধ করেছেন, খেতাব প্রাপ্ত, সেটাও তারাও তো ছিল, বিরোধিতা করেছিল তারাও ছিল। তবে সামাদ সাহেবের লেখাতে মনে হয় যে বেশিরভাগ মানুষের পক্ষে বিপক্ষের বিষয় ছিল না, টিকে থাকার একটা বিষয় ছিল। এটাই জানতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আমরা মনে হয় শেষ করি অরুণাভ। জি ম্যাম, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। তো সর্বশেষে ইউলাপ 1971 ইতিহাস ক্লাবের ছাত্র বিষয়ক উপদেষ্টা আফসানা আঞ্জুম ম্যামকে অনুরোধ করছি এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করে অনুষ্ঠানটি শেষ করার জন্য। ধন্যবাদ অরুণাভ। সমাপনী বক্তব্য দেওয়ার মতো আর কিছু নেই, আমি শুধু ছোট করে একটু আমাদের এখানে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ উপস্থিত সবাইকে। আফসান স্যারকে অসংখ্য ধন্যবাদ এরকম সময়ে এতখানি সময় দেওয়ার জন্য, এবং আমাকে স্যারকে কখনো অনুরোধও করতে হয় না, স্যার এতই ওনার ভিউজ এবং ওনার চিন্তাগুলো ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করার জন্য স্যার সবসময়ই তৈরি থাকেন এবং ভীষণ রকম ভাবে সাপোর্ট দিয়ে এসছেন সোফার। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিসি স্যার ডক্টর জহিরুল হককে আমাদের সাথে থাকার জন্য এবং ওনার সাপোর্ট আমাদের প্রতি জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ শাহনাজ ম্যাডামকে, যে কিনা আমাদের জিডি ডিপার্টমেন্ট হেড। আমি শুধুমাত্র এই ডিপার্টমেন্টে কাজ করি দেখে বলছি না, সবসময় ম্যাডাম স্টুডেন্টদের ব্যাপারে এবং এ ধরনের যে কোনো কাজকে সবসময় ভীষণ রকম ভাবে প্রমোট করে এসছেন এবং বুদ্ধি দিয়ে সহায়তা করে এসছেন। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি যাদেরকে ছাড়াই অনুষ্ঠানটি আসলে সার্থক করা সম্ভব হতো না, আমাদের আইটি ডিপার্টমেন্ট, আরিফ ভাই ও তার টিমকে, কমিউনিকেশন ডিপার্টমেন্ট আরিফা আপা এবং কমিউনিকেশনের আরিফ ভাই এবং ওয়াহিদ ভাইকে,
এবং অসম্ভব রকম কৃতজ্ঞতা জানাই ইউল্যাব কো-কারিকুলার অফিসকে, বিশেষ করে মেহেদি রাজীব স্যারকে, সুরজিৎ এবং সুরজিতের টিমকে, এবং শেষ পর্যন্ত যাদেরকে ধন্যবাদ জানাবো না, আসলে অভিবাদন জানাই 1971 ইতিহাস ক্লাবের সকল সদস্য, অরুণাভ, মশিউর, তনুশ্রী, কাউসার, সাজ্জাদ। খুব ছোট টিম, তারপরেও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যেন ক্লাবটা তৈরি হয়, দাঁড়িয়ে যায়, এবং সত্যিকার অর্থে তারা বিশ্বাস করে যে 1971-এর ইতিহাস আরো জানা উচিত এবং জানানো উচিত। এই জায়গা থেকে আসলে তারা ক্লাবের সদস্য, শুধুমাত্র সদস্য হবে একজন, সেই জায়গা থেকে নয়। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি, এবং ধন্যবাদ সকল স্টুডেন্টদেরকে যারা এখানে উপস্থিত এবং এতক্ষণ ধরে শুনছো। আশা করি সবাই কিছুটা হলেও বুঝতে পেরেছো পুরো পরিস্থিতিটা সম্পর্কে, তাদের ধারণা হয়েছে এবং খুব সহজভাবে স্যার বলেছেন, সেজন্য ধন্যবাদ। এবং আমার সকল কলিগকে, রাসেল, ব্রিগান, তারেক ভাই, এখানে সবাই আছে, রেশমা আছে, সবাইকে ধন্যবাদ। আরো আমাদের অনেককে আছে, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আফসানা, খুব ভালো লেগেছে স্যার, খুব ভালো লেগেছে স্যার, থ্যাংক ইউ সুন্দর করে বলা হয়েছে। আর হ্যাঁ, খুব দরকার ছিল এটা, মাঝে মাঝেই আসলে দরকার ছেলে মেয়েদের কাছে।